আচ্ছা, এবার বলো কারোর আজকে কোনো প্রবলেম আছে আগের দিনের পড়াতে? কিছু আর কি ডাউটস বা কিছু আছে? হ্যাঁ ম্যাম, বলছিলাম ওই যে রো ল্যামডা ইজুকাল টু, ওই স্যার আগের দিন একটু লিখছিলেন ওই এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস অফ বি ল্যামডা টি। হুম। ওই এখানটায় তো যখন বললেন যে ল্যামডাটা শর্ট হচ্ছে, হুম। ওই ওই পার্টটা একটু প্রবলেম আছে ওখানে আমার। আচ্ছা, ল্যামডা মানে কি বলেছিল স্যার? ওই যে ওই ভিনস ডিস্ট্রিবিউশন না, মানে এরকম লিখেছিল তো, রো ল্যামডা ইকুয়ালস টু এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি, এইটা বলছো তো? হ্যাঁ 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 হ্যাঁ। এবার এবার দেখ, ল্যামডাটা শর্ট, হ্যাঁ, তখন ওয়েন ব্যাপারটা ল্যামডা ইজ শর্ট তখন কি হবে? তখন হচ্ছে এই বি বাই ল্যামডাটি, এইটা এটা ল্যামডাটা ছোট, তার মানে বি বাই ল্যামডাটি দিস ইজ ভেরি ভেরি গ্রেটার দেন 1 হবে। কারণ ল্যামডাটা ছোট, ছোট দিয়ে ভাগ করছি মানে এটা অনেক বড় হয়ে যাবে। তার মানে বি বাই ল্যামডাটি ভেরি ভেরি গ্রেটার দেন 1 হবে। তার মানে বি বাই ল্যামডাটির ভ্যালু যত বেশি হবে ই টু দি পাওয়ার তত বেশির ভ্যালু কি হবে, যেহেতু মাইনাস আছে, মানে যেহেতু এখানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস অফ সামথিং আছে, এবার সামথিং এর ভ্যালু যত বেশি হবে তত মানে ই টু দি পাওয়ার তত বেশি নেগেটিভ আছে, তার মানে তত কম ভ্যালু আছে, তার মানে সেটা তত ছোট হবে। যে কারণে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি তো জিরো হয় না, সেই জন্য আর কি। তাহলে এইটা যত বেশি হবে তত ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি, দ্যাট ইজ তত হচ্ছে টেন্স টু জিরো হবে, এটা বলেছিল। এবার সেই জন্য যদি আমি এখান থেকে রো ল্যামডা ভার্সেস ল্যামডা প্লট করি, তাহলে এবার আমি যদি রো ল্যামডা ভার্সেস, আরে এই আজকে চলতে থাকবে রে। হ্যাঁ, তাহলে আমার কেমন হবে রো ল্যামডা ভার্সেস ল্যামডা যদি প্লট করি, তাহলে এই যে ল্যামডাটা যখন আমি কি বলছি, ল্যামডা যখন শর্ট তখন এইটা টেন্স টু জিরো হচ্ছে, এইটা টেন্স টু জিরো হওয়া মানেই আমার কি হচ্ছে, এটা সিগনিফাই করছে যে রো ল্যামডা যেটা সেটা টেন্স টু জিরো হবে, কারণ যেহেতু এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে সেই জন্য এটা সেই এরকম হয় না, রো ল্যামডা ভার্সেস ল্যামডা প্লটটা কেমন দেখতে হয়, এরকম এসে এরকম হতে চায়, এরকম একটা দেখো, যত যত আর কি আমার ল্যামডা ছোটোর দিকে আছে তত এইটা তো রো ল্যামডা, তাহলে এইটা আমার কমছে, এইটাই তো বলেছিল মনে হয় এখানে। এবার হ্যাঁ বল। উনি ওই রো ল্যামডাটা ওই মানে 1/λ2/5 লিখে দিয়েছিলেন, কিন্তু ওখানে কথা হচ্ছে এমনিটা তো এটা তো কি বলছিস, তোর কথা না পুরো কেটে কেটে যাচ্ছে, একটু ঠিক করে বল। বলতে চাইছি যে স্যার ওখানে লাস্ট লিখেছিল যে রো ল্যামডা ইজ প্রপোর্শনাল টু মানে 1/λ2/5, মানে প্রপোর্শনাল যদি লিখতে না, ওটা তো চাইছিলেন যে ল্যামডা ওটা, যখন বেশি হবে তখন, ওটা যখন ল্যামডা, না না, হ্যাঁ বলো। λ2/5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি ল্যামডা বি বাই ল্যামডা টি ওটা লিখেছিলেন। হ্যাঁ। এবার ওখানে হ্যাঁ। তিনি প্রপোর্শনাল টু সাইনটা দেননি, তাই সেটাই বলছি যে প্রপোর্শনাল টু হবে তো সেটাই নেই। না না না, প্রপোর্শনাল টু কেন হবে, ওটা তো ওটা ইকুয়াল টুই হবে, ওটা প্রপোর্শনাল টু কেন হবে? যদি মানে কি লিখেছিল, এরকম লিখেছিল রো ল্যামডা এই ইকুয়ালস টু 1/λ2/5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1/λ টি, এইটা লিখেছিল। এইটা যদি লিখে থাকে তাহলে প্রপোর্শনাল টু হবে। আর যদি ওই এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি যদি লেখে তাহলে ইকুয়াল টু হবে। তাহলে তুমি এই তো কনস্ট্যান্ট গুলো তো দিয়ে দিয়েছি এ আর বি, তাহলে আর প্রপোর্শনাল হবে কেন? হ্যাঁ ওই ফার্স্টেরটাই লিখেছিলেন ওই 1/λ2/5 মাইনাস বি বাই ল্যামডা টি লিখে দিয়েছিলেন, তো তাহলে ওখানে প্রপোর্শনাল টু হবে ও তাই তো। আচ্ছা, না সেটা হ্যাঁ সেটা ঠিক আছে, মানে ওইটাও তো একটু ম্যাটার করছে না, মানে এখানে তো এ আর বি কনস্ট্যান্ট, এ আর বি এর ভ্যালু তো আমি পরে বের করব। মোটামুটি এটা হচ্ছে দেখতে এরকম টাইপের হয়, সেইটা ওই ইকুয়াল টু না প্রপোর্শনাল টু মানে অতটা ম্যাটার করছে না এখানে, বুঝতে ঠিক আছে বোঝানোর ঠিক জন্য আছে। বলেছিল আর হ্যাঁ কি। ঠিক, ঠিক আছে। ঠিক ঠিক আছে ঠিক। আচ্ছা, তাহলে আজকে যেটা তোমাদের, যদি আর কারোর কোনো ডাউট না থাকে, নেই নিশ্চয়ই?
থাকলে বলো, নইলে আমাকে আলাদা করেও বলতে পারো বা স্যারকেও বলতে পারো। আচ্ছা, তাহলে আজকে যেটা পড়বো, যে আগের দিন যে প্রবলেমটা হয়েছিল যে ইউভি ক্যাটাস্ট্রফিতে গিয়ে মানে শেষ হয়েছিল। ইউভি ক্যাটাস্ট্রফিটা কি ছিল, যে র্যালে জিন্স যে আর কি ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলা দিয়েছিল, তাতে র্যালে জিন্স দেখা গেছিলো যে যদি আমরা লো ফ্রিকোয়েন্সি রিজিয়ানে এটা ঠিক আছে, বা হাই লো ফ্রিকোয়েন্সি রিজিয়ানে বা হাই ওয়েভলেন্থ রিজিয়ানে র্যালেজিন ফর্মুলাটা এক্সপেরিমেন্টাল কার্ভের সাথে ঠিক করেই আর কি অ্যাগ্রি করছিল। বাট যদি হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ান বা লো ওয়েভলেন্থ রিজিয়ানে চলে আসি, তখন দেখা যাচ্ছে যে এনার্জি ডেন্সিটি যেটা, সেটা অ্যাকচুয়ালি ডাইভার্জ করে যাচ্ছিল, যেটা কখনো হতে পারে না। তো যে কারণে এবার হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ান বা লো ওয়েভলেন্থ রিজিয়ান মানে লো ল্যামডা রিজিয়ান, এই রিজিয়ানটা বেসিক্যালি দ্য ইউভি রিজিয়ান, ইউভি ভিজিবল রিজিয়ান। সেই জন্য এই রিজিয়ানে এক্সপেরিমেন্টাল কার্ভ বা থিওরিটিক্যাল যেহেতু এগ্রি করছিল না একজন আর একজনের সাথে, সেই জন্য সেই ক্যাটাস্ট্রফিটাকে বলা হয়, মানে এই ডিসএগ্রিমেন্ট ইন দ্য ইউভি রিজিয়ান, সেই জন্য এটাকে বলা হয় ইউভি ক্যাটাস্ট্রফি। এরকম এই অবধি স্যার বলেছিল। তাহলে এইবার আমাদের যেটা পড়তে হবে যে নেক্সট ওয়ে আউটটা কি। তখন এর জন্য বিজ্ঞানী প্ল্যাঙ্ক আসে তার ওয়ে আউট নিয়ে, যে 1900 সালের অক্টোবর মাসে বিজ্ঞানী প্ল্যাঙ্ক বলে যে কি করা যায় এটার জন্য। তখন প্রথম যেটা হয় যে প্ল্যাঙ্ক একটা ফিটিং ফর্মুলা দেয়। এবার ফিটিং ফর্মুলা হঠাৎ করে দিলেই তো হবে না, মানে আমার ঘুম থেকে উঠলে আমার ফিটিং ফর্মুলা দিয়ে দিল, তা তো হবে না। তাহলে এবার আমার কাছে একটা মানে উই হ্যাভ আ এক্সপেরিমেন্টাল প্লট, তাহলে সেই এক্সপেরিমেন্টাল প্লটের সাথে মিলছে এরকমভাবে একটা আমাদের ফিটিং ফর্মুলা দিতে মানে প্ল্যাঙ্কে দিতে হয়েছিল। তাহলে দেখা যাক, তাহলে প্রথমে আগে ফিটিং ফর্মুলাটা দিয়ে দিই, তারপরে ফিটিং ফর্মুলাটা কিভাবে আসছে অ্যান্ড অল, মানে হঠাৎ করে কেন ফিটিং ফর্মুলা দিয়েছিল, কোথায় প্রবলেম হয়েছিল, কি ব্যাপার সেগুলো দেখছি, মানে কোথায় কিভাবে ভেবেছিল, কোথায় প্রবলেম হয়েছিল না, ওনার থট প্রসেসটা কী ছিল, সেগুলো আস্তে আস্তে এগোই। তাহলে আজকে হচ্ছে প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। এই তোমরা না 7টা বেজে যায় তারপরও আসতে থাকো, খুব বাজে এগুলো। স্যার কোনদিন খেপে যাবে না, ধরে দেবে সবকটাই, কেমন বুঝবে মজা। আচ্ছা, প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তাহলে এটা কি হয়েছিল আগে প্রথমে দেখি। তাহলে 1900 সালে অক্টোবর মাসে কি হয়, যে ম্যাক্স প্ল্যাঙ্ক গেভ এ ফিটিং ফর্মুলা বলতে কি, মানে ফিটিং ফর্মুলা মানে একটা এক্সপেরিমেন্টাল কার্ভ আছে, সেই কার্ভের সাথে ফিট করে এরকম একটা ম্যাথমেটিক্যাল ফর্ম দিয়ে ফিটিং ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। সেটা কি বলেছিল, যে অ্যাট এ গিভেন টেম্পারেচার টিতে এনার্জি ডেন্সিটি বা এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, রো নিউ ডি নিউ, সেটা ইকুয়ালস টু হবে এ নিউ কিউব বাই ই টু দি পাওয়ার বি নিউ -1 ডি নিউ। এইটা বলেছিল, এইটা ছিল প্ল্যাঙ্কের ফিটিং ফর্মুলা। এবার এইটা থেকে তাহলে আমি দেখি যে প্রথমে হঠাৎ করে এইটা কেন দিল। আচ্ছা, কেন দিল মানে কিছু না ভেবে এইটা মানে এইটুখানি দেখি যে এক্সপেরিমেন্টাল প্লটের সাথে এটা মিলছে কিনা, সেইটা আগে দেখা যাক। তাহলে আমি প্রথমে আগে একটা একটা করে এগোই। তাহলে হচ্ছে আমার ইন দা লো ফ্রিকোয়েন্সি রিজিয়ানে কি হবে, ইন দ্য লো ফ্রিকোয়েন্সি রিজিয়ানে কি হবে, এইখানে
আচ্ছা, এইখানে তাহলে আমার কি হবে, যে ফ্রিকোয়েন্সি যখন ছোট তার মানে তখন হচ্ছে কি আমার যেটা বি নিউ দিস ইজ ভেরি ভেরি লেস দ্যান 1, ফ্রিকোয়েন্সি ছোট মানে, তাহলে দেন ই টু দি পাওয়ার বি নিউ, ই টু দি পাওয়ার বি নিউ এটা কি হবে, এটা হবে 1 প্লাস বি নিউ প্লাস হচ্ছে বি নিউ তার স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এইভাবে হবে। তার মানে এইটা ইকুয়ালস টু বেসিক্যালি 1 প্লাস বি নিউ হবে, কারণ বি নিউ যদি খুব ছোট হয় তাহলে তার আবার হাইয়ার পাওয়ার সেগুলো আরও ছোট হবে। তার মানে এটা হয়ে যাবে 1 প্লাস বি নিউ মতো। তাহলে রো নিউ ডি নিউ কী দাঁড়ালো, তার মানে এখান থেকে হচ্ছে রো নিউ ডি নিউ সেটা ইকুয়ালস টু হবে হচ্ছে ওই এ নিউ কিউব বাই ই টু দি পাওয়ার বি নিউ মাইনাস 1 মানে 1 প্লাস বি নিউ মাইনাস 1 মানে 1 তার মানে এটা থাকলো বি নিউ। আর এইগুলো খুবই বাজে, এত কেন লোকে ঢোকে বলো তো, কে জাহিসে? এই তোমরা না 7টা বেজে যাওয়ার পরে কেন এতক্ষণ অবধি ঢোকো বলো তো? এগুলো না খুবই বাজে, মানে এরকম করা উচিত না। অনলাইনে পড়ানো হচ্ছে মানে 7টা মানে 7টা। কোন দিন দেখবে স্যার রেগে যাবে, তখন দেখবে কতটা অশান্তি হয়। মানে ভীষণ সিরিয়াস হয়ে যাও, আর ছোট নেই তোমরা। আচ্ছা, তাহলে এইটা হলো, ঠিক আছে। তাহলে এ নিউ কিউব বাই তাহলে ই টু দি পাওয়ার বি নিউ মাইনাস 1 মানে যে বি নিউ দাঁড়ালো, এইটা 1 কেটে গেল, ডি নিউ এটা হলো, ঠিক আছে। তার মানে এবার এইখান থেকে হ্যাঁ, তাহলে এইটা হলো আমার দাঁড়ালো হচ্ছে এ বাই বি নিউ স্কোয়ার ডি নিউ, মানে এইটা বেসিক্যালি নিয়ারলি ইকুয়ালস টু বলা ভালো, এ বাই স্কোয়ার ডি নিউ এটা হলো। তার মানে হচ্ছে গিয়ে আমার রো নিউ যেটা সেটা বেসিক্যালি প্রপোর্শনাল টু নিউ স্কোয়ার হলো ইন দ্য লো ফ্রিকোয়েন্সি রিজিয়ানে। তাহলে এই যে তাহলে এইটা তো অসুবিধা নেই, কারণ এইটা স্যার যখন আগের দিন প্লট দেখেছিলে তখন এই লো ফ্রিকোয়েন্সি রিজিয়ানে ওটা নিউ স্কোয়ারের মতোই দেখতে হচ্ছিল, তাহলে এইটাতে আমার অসুবিধা নেই, এটা আমার আগেও মিলছিল এখনও মিললো, ভালো কথা। এবার আমি দেখি হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ানে, হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ানে কি হয় দেখি। আচ্ছা, তাহলে হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নে কি হবে, এটার ক্ষেত্রে বি নিউ ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান 1 হবে, বি নিউ ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান 1। তার মানে ই টু দি পাওয়ার বি নিউ মাইনাস 1 যেটা সেটা মোটামুটি শুধু ই টু দি পাওয়ার বি নিউ এর সাথে সমান হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার রো নিউটা কি দাঁড়াবে, সেক্ষেত্রে আমার রো নিউ ডি নিউ যেটা সেটা ইকুয়ালস টু হবে হচ্ছে এ ইন্টু নিউ কিউব ইন্টু এই যে ও নিচের যেটা ই টু দি পাওয়ার বি নিউ মাইনাস 1 যেটা ছিল, তাহলে সেটা তো এখন শুধু ই টু দি পাওয়ার বি নিউ হয়ে গেছে। তার মানে এইটা আমার হয়ে গেল, তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস বি নিউ ডি নিউ এটা লিখতে পারি। তার মানে এইটার ক্ষেত্রে আমার কি হলো, রো নিউ ইজ প্রপোর্শনাল টু নিউ কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি নিউ এরকম। তার মানে আমার কি হলো, একটা হাই লো ফ্রিকোয়েন্সি রিজিয়নে রো নিউ ইজ প্রপোর্শনাল টু নিউ স্কোয়ার, আর হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নে রো নিউ ইজ প্রপোর্শনাল টু নিউ কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি নিউ। তার মানে এইটাকে আমি যদি এবার তোমার হচ্ছে ইন জেনারেলাইজ করি, তাহলে জেনারেলাইজ করলে এবার এই দুটো মিলিয়ে আমার প্লটটা কেমন দেখতে হবে, এটাকে যদি আমি জেনারেলাইজ করি তার মানে এইটা দেখতে হচ্ছে আমার কাইন্ড অফ এইরকম টাইপের, এই যে কাইন্ড অফ এইরকম টাইপের, যে y ইকুয়ালস টু তুমি একটু উপরে টু দি পাওয়ার n, এই যে আমি তো দিয়ে দেবো এগুলো, একটু এ করো, একটু দেখ শোনো আস্তে আস্তে। আচ্ছা, তাহলে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই টাইপের দেখতে হলো তো। তাহলে এখানে কি হয়, এরকম টাইপের প্লটগুলোতে কি হয়, যে when x is small then পলিনোমিয়াল পার ডমিনেট করে, then x to the power n term will dominate, and when x is large then এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স টার্ম এক্সপোনেনশিয়াল টার্ম উইল ডমিনেট, এরকম হয় তো। তাহলে এইটার ক্ষেত্রে আমার প্লটটা এখন তাহলে দেখতে তার মানে কেমন হবে, তার মানে দেখি এটার ক্ষেত্রে আমার প্লটটা দেখতে কেমন হবে, যে তাহলে এবার যদি আমি
রো নিউ ভার্সেস নিউ প্লট করি, তাহলে যখন আমার এক্স এর ভ্যালু ছোট তখন আমার এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে, তার মানে তখন হচ্ছে গিয়ে আমার তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করবে, মানে এক্স টু দি পাওয়ার এন এর মতো দেখতে হবে, আর ইন দ্যাট পার্টিকুলার কেসে এটা এক্স স্কোয়ারের মতো দেখতে হবে, তাই তো? এই যে এখানে দেখেছি এটা এক্স নিউ স্কোয়ারের মতো দেখতে হবে, তার মানে এটা এরকম, বা এক্স স্কোয়ার, যদি ওয়াই ভার্সেস এক্স প্লট ভাবি তাহলে এটা স্কোয়ারের মতো দেখতে হবে, তারপরে একটা এরকম হলো। আর যখন হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ান বা এক্স যখন হাই তখন এটা মানে এক্স এর পার্টটা ডমিনেট করবে, তোমার কি এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে, তার মানে এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, যেহেতু এটা মাইনাস আছে, তার মানে প্রথমে বাড়ছে পলিনোমিয়ালি বাড়ছে, তারপরে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, তার মানে অবশ্যই দুটো জিনিসকে একটা ম্যাক্সিমা দিয়ে যেতে হবে, তার মানে এইটা এরকমভাবে এসে এইভাবে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই প্লটটাই তো আমাদের আসা উচিত ছিল, তাই না? তাহলে আমার কি হলো, তার মানে প্ল্যাঙ্কস যে ফিটিং ফর্মুলাটা দিয়েছিল, তার মানে প্ল্যাঙ্কস ফিটিং ফর্মুলা ক্যান রিপ্রোডিউস দ্য এক্সপেরিমেন্টাল ডিস্ট্রিবিউশন কার্ভ। ঠিক আছে, তাহলে তার মানে প্ল্যাঙ্কের ফিটিং ফর্মুলা নিয়ে এগোনো যেতে পারে, কারণ ও এক্সপেরিমেন্টাল কার্ভকেই ব্যাখ্যা করে দিয়েছে, মানে রিপ্রোডিউস করে দিয়েছে যে যেখানে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, তাহলে এইবার দেখা যাক যে প্ল্যাঙ্কের থট প্রসেসটা কী ছিল, মানে কিভাবে ও পরপর ভেবেছিল, হ্যাঁ, সো দ্যাট আর কি ও করতে পেরেছে, সো দ্যাট ও এরকমভাবে একটা এক্সপেরিমেন্টাল কার্ভের সাথে মেলে এরকম একটা ফিটিং ফর্মুলা দিতে পেরেছিল, সেটা দেখা যাক। আচ্ছা, তাহলে কি হয়েছিল, তাহলে 1900 সালের 14 ডিসেম্বর বেসিক্যালি এক্সপ্লানেশনটা দেয়, যে কি বলেছিল, যে প্ল্যাঙ্ক কেম আউট উইথ এ revolutionary idea and hence derived the black body energy distribution curve that can explain all the experimental observation regarding the black body energy ডিস্ট্রিবিউশন, এইটা। আচ্ছা, তাহলে সে কি বলেছিল, আচ্ছা ওর প্ল্যাঙ্কের অ্যাপ্রোচটা কি ছিল, বেসিক্যালি কি বলেছিল, যে আচ্ছা র্যালেজিন কি ধরেছিল, র্যালেজিন বলেছিল যে এই যে মানে এই একটা ব্ল্যাক বডিকে ইজ এ কালেকশন অফ হারমোনিক অসিলেটর, সিম্পল হারমোনিক অসিলেটর, অ্যান্ড ইচ অসিলেটার্স আর ক্লাসিক্যাল অসিলেটর, যে কারণে যারা কেটি করে মানে এনার্জি কন্ট্রিবিউট করছিল অ্যাকর্ডিং টু দ্য, যেহেতু তারা ক্লাসিক্যাল অসিলেটর সেহেতু দে ওবে দ্য ক্লাসিক্যাল ইকুইপ্যাটিশন প্রিন্সিপাল, হেন্স দে কন্ট্রিবিউট কেটি অ্যামাউন্ট অফ এনার্জি ফর ইচ ডিগ্রিজ অফ ফ্রিডম, সেটা র্যালেজিন বলেছিল। প্ল্যাঙ্ক যেটা বলে, প্ল্যাঙ্ক বলে যে এই অসিলেটর, প্ল্যাঙ্ক ও র্যালেজিনের মতো সব কিছু র্যালেজিনসের আইডিয়াকেই ধরে নেয়, বাট দ্য থিং ইজ দ্যাট প্ল্যাঙ্ক বলে যে এই অসিলেটরগুলো ইজ নট ক্লাসিক্যাল অসিলেটর, দে আর কোয়ান্টাম অসিলেটর। এবার যখনই তারা কোয়ান্টাম অসিলেটর হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন তাদের এনার্জিটা মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে না, তাদের এনার্জিটা মানে ওই মানে কেটি মানে যেহেতু তারা কোয়ান্টাম অসিলেটর, তার মানে তারা ওই ইকুইপ্যাটিশন প্রিন্সিপাল আর মেনে চলবে না, তখন এদের এনার্জিটা একটা ডিসক্রিট ওয়েতে চেঞ্জ হচ্ছে, ডিসক্রিট ওয়েতে ওদের এনার্জিটা চেঞ্জ হচ্ছে এই অসিলেটরগুলোর, এবং সেই এনার্জির ভ্যালু কত সেইটা বলছে ইজ প্রপোর্শনাল টু এইচ ইন্টু নিউ, এরকম একটা, যেখানে এইচ নিউটা হচ্ছে বেসিক্যালি একটা ফোটনের এনার্জি, মানে সেই প্যাকেট অফ এনার্জি বলা, মানে ফোটনের এনার্জি আর কি এইচ নিউটা, আর
এবং সেটা বলেছিল যে চেঞ্জ অফ এনার্জি যেটা সেটা সবসময় এন ইন্টু এইচ নিউয়ের সাথে সমান হবে, যেখানে এনটা হচ্ছে বেসিক্যালি দ্য কোয়ান্টাম নাম্বার, মানে এন থেকে ডিসক্রিটনেস ব্যাপারটা আসবে। এন এর ভ্যালুটা 0 থেকে শুরু করে মানে যে কোনো পজিটিভ ইন্টিজার হতে পারে, 0 1 2 3 এইভাবে যেতে পারে, এরকম বলেছিল। এবং পরে দেখা গেছিলো যে এই এইচটাই অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সেটা পরে আবিষ্কৃত হয়েছিল। কিন্তু প্রথমে প্ল্যাঙ্ক বলেছিল যে বেসিক্যালি যে দ্য অসিলেটার্স আর নট ক্লাসিক্যাল অসিলেটার, দে আর কোয়ান্টাম অসিলেটার, হেন্স দ্য এনার্জি, যারা যে এনার্জি এক্সচেঞ্জ করছে সেটা হচ্ছে একটা ডিসক্রিট ওয়েতে বা কোয়ান্টাইজড ওয়েতে এনার্জিটা তারা এক্সচেঞ্জ করছে, এটা বলেছিল। তো তার জন্য পুরো মানে আগে যেটা ধরে নিয়েছিলাম যে অ্যাভারেজ এনার্জি পার অসিলেটার, যেটা কেটি করে ধরে নিয়েছিলাম, এখানে পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাবে। আর অ্যাভারেজ এনার্জি পার অসিলেটারটা এক্সপ্রেশনটাই চেঞ্জ হবে এখানে, কারণ এটা আর এই অসিলেটার নেই, তোমার হচ্ছে ক্লাসিক্যাল অসিলেটার নেই, এটা হচ্ছে কোয়ান্টাম অসিলেটার। ঠিক আছে, তাহলে কি বলেছিল যে Planck's approach was very similar to Rayleigh Jeans, but Planck suggested that the vibrational modes of the simple harmonic oscillators are not classical oscillators having continuous energy levels, but they are actually quantum oscillators that can exchange energy in a discrete or কোয়ান্টাইজড ওয়ে, এটা বলেছিল। তাহলে তার ফলে কি হলো যে ডেল্টা ই যেটা মানে চেঞ্জ ইন এনার্জি, ডেল্টা ই বা এক্সচেঞ্জ অফ এনার্জি, এটা বেসিক্যালি এক্সচেঞ্জ অফ এনার্জি, দিস ইজ প্রপোর্শনাল টু নিউ, এটা বলেছিল। দিস ইজ প্রপোর্শনাল টু নিউ, অর ডেল্টা ইটাকে লেখা যাবে এন ইন্টু এইচ ইন্টু নিউ, এরকম, যেখানে এইচটা হচ্ছে বেসিক্যালি দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, আর এই এন যেটা, এই এন এর ভ্যালুটা হতে পারে 0 1 2 3 করে এইভাবে। এনটা বেসিক্যালি পরে দেখবে যেটা হচ্ছে বেসিক্যালি দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা পরে যখন আরও মানে কোয়ান্টাম পড়বে তখন দেখতে পাবে। আর এই এইচটাই হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটা পরে দেখা যায় যে বেসিক্যালি এটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট হিসেবে নাম হয়। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা হচ্ছে ল্যাটার it will be established that it is a universal constant which is known as Planck's constant, whose value is 6.626 minus 34 জুল সেকেন্ড, এরকমভাবে আসে, মানে সাইতে আর গিয়ে হলে -27 আর্ক সেকেন্ড, এরকমভাবে হবে। ঠিক আছে, তাহলে এইটা বলেছিল। তাহলে এইটা হচ্ছে মেন ইকুয়েশন,
যে বলেছিল যে এক্সচেঞ্জ অফ এনার্জি যেটা সেটা এই যে ডিসক্রিট ওয়েতে বা কোয়ান্টাইজড ওয়েতে হয়, যেখানে কোয়ান্টাম নাম্বার এনটা 0 থেকে শুরু করে যে কোনো পজিটিভ ইন্টিজার ভ্যালু এটা হতে পারে। তাহলে যখন আমার ডেল্টা ইটা মানে যখন আমার এনার্জি এক্সচেঞ্জটা এরকমভাবে হচ্ছে, তাহলে তখন আমার কি হলো, তখন অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর যেটা সেটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে ও কী কী করেছিল প্ল্যাঙ্ক এবার দেখা যাক একটা একটা করে। যে তাহলে 1 নম্বর হচ্ছে ও র্যালে আর জিন্স যে আর কি তোমার নাম্বার অফ অসিলেটার মানে পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ এন নিউ প্লাস ডি নিউ এর জন্য যেটা দিয়েছিল সেইটাকেই নিয়েছিল, মানে এন নিউ ডি নিউটা র্যালে অ্যান্ড জিন্স যেটা প্রপোজ করেছিল ও সেটাকেই নিয়েছিল। বাট দ্য থিং ইজ দ্যাট র্যালে জিন্স কী করেছিল, যে এন নিউ ডি নিউ এর সাথে একটা অ্যাভারেজ এনার্জি পার অসিলেটার যেটা বেসিক্যালি বলেছিল যে ইকুইপ্যাটেশন প্রিন্সিপাল মেনে চলার জন্য যেটা কেটি হবে, সেই জন্য এন নিউ ডি নিউ এর সাথেও কেটিটা গুণ করে দিয়েছিল। এই তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আসলে আমি আজকে ল্যাবে আছি তো, আমি মোবাইলের নেটে করছি, এগুলো হঠাৎ করে কেটে গেল কিনা সেই জন্য। যাই হোক, তাহলে এন নিউ ডি নিউ যেটা সেটার সাথে ও একটা অ্যাভারেজ এনার্জি পার অসিলেটার কেটি গুণ করে দিয়েছিল, কারণ যেহেতু ওটা ক্লাসিক্যাল অসিলেটার ধরে নিয়েছিল। এবার প্ল্যাঙ্ক কী করলো, প্ল্যাঙ্ক ওই এন নিউ ডি নিউ এর যে এক্সপ্রেশন সেটাই নিল, কিন্তু অ্যাভারেজ এনার্জি পার অসিলেটারটা এখন চেঞ্জ হয়ে যাবে। সেটার একটা বেশ বড় সড়ো একটা খটোমটো ইকুয়েশন আসবে, কারণ এখন তারা হচ্ছে কোয়ান্টাম অসিলেটর, তারা এখন ডিসক্রিট ওয়েতে বা কোয়ান্টাইজড ওয়েতে এনার্জি এক্সচেঞ্জ করছে। তাহলে সেইটা দেখা যায়। তাহলে প্রথমে তো হচ্ছে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস or 1D SHO এইটা, সেইটার ক্ষেত্রে সেইটা হচ্ছে পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম হবে। পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ যেটা, সেইটাও একই ধরে নেয় যে এন নিউ ডি নিউ ইকুয়ালস টু 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউব ডি নিউ, এটা ধরে নিয়েছিল। যেটা হচ্ছে বেসিক্যালি অলরেডি, এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে অলরেডি গিভেন বাই র্যালে অ্যান্ড জিন্স, এইটা সেটা তো অসুবিধা হয়নি, ঠিক আছে। আচ্ছা, তারপরে 2 নম্বর হচ্ছে যেটা সেটা হচ্ছে বাট দিস oscillators are not classical oscillators and hence they do not obey the classical partition principle, that is average energy per vibrational modes cannot be equal to KT, এটা আর হবে না। তাহলে সেটা কি হবে এখন, তাহলে সে দেখে যে হি ক্যালকুলেটেড অ্যাভারেজ এনার্জি পার অসিলেটরস ইউজিং হিজ revolutionary
অ্যাজাম্পশনস। এই রিভলিউশনারি অ্যাজাম্পশনস মানে কি বলতে চেয়েছে এটা বলছি, মানে এটা তো বললাম এতক্ষণও, কিন্তু সেইটার সাথে অ্যাকচুয়ালি কিভাবে এইটা রিলেটেড সেটা বলছি। অ্যান্ড দ্য ম্যাক্সওয়েল বোলজম্যান ফর্মুলা। আচ্ছা, ম্যাক্সওয়েল বোলজম্যান ফর্মুলা কি, এগুলো তোমরা এখনো কিছু জানো না। হ্যাঁ, কি পায়, যে সে পায় হচ্ছে, সেটা বলছি সেটা কি, মানে সেটা যে ডিটেলে তো বলতে পারবো না, কিন্তু মোটামুটি বলছি। সে কি পেয়েছিল, যে অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর দেখতে হয়েছিল এইচ নিউ বাই e⁻h নিউ বাই kt -1। ওই দেখো এইরকম একটা খটোমটো টাইপের দেখতে হবে। এটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর। তাহলে এখন আমার টোটাল রো নিউ ডি নিউ কি হয়ে যাবে, এই যে মানে নাম্বার অফ অসিলেটর উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড ডিউ প্লাস ডি নিউ ইন্টু অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর, তার মানে 8π/2 ইন্টু এইচ নিউ বাই e⁻h নিউ বাই kt -1 ডি নিউ। এটা হয়ে যাবে এখন রো নিউ ডি নিউ। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে এইটা কি করে পেয়েছে, এইটা এই যে এই অ্যাভারেজ এনার্জি পার অসিলেটরটা কি করে পেলো। আচ্ছা, সেইটা একটু অল্প ছোট করে করি। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখো কি বললাম, যে ম্যাক্সওয়েল বোলজম্যান ফর্মুলা আছে। ম্যাক্সওয়েল বোলজম্যান ফর্মুলা বেসিক্যালি কি, এটা হচ্ছে একটা প্রবাবিলিস্টিক ফর্মুলা। হ্যাঁ, মানে এটা হচ্ছে গিয়ে তোমার কোনো একটা এনার্জি স্টেটে পার্টিকেলকে পাওয়ার প্রবাবিলিটিকে দেয় ম্যাক্সওয়েল বোলজম্যান ফর্মুলাটা। ঠিক আছে, এইবার মানে এইটা মানে খুবই আর কি বড় একটা কনসেপ্ট, এরকমভাবে বলে দিলে হবে না। এটা বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে থাকে আমাদের, মানে তোমাদের। হ্যাঁ, তো সেইটা যখন পড়বে তখন তো ডিটেলে পড়বে, কিন্তু এইটা মোটামুটি একটা এক্সপোনেনশিয়াল টার্মের মতো দেখতে হয় ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা। সেটা বেসিক্যালি কি বলতে চাইছি, মানে এইখানেও কি বলেছে, ও বলেছে যে এই যে কোয়ান্টাম অসিলেটরগুলো তাদের এনার্জি ডিস্ট্রিবিউশনটা এইভাবে আছে। এইটা হচ্ছে গিয়ে তোমার n=0 জন্য, এইটা হচ্ছে n=1 জন্য, এইটা হচ্ছে n=2 জন্য, এইটা হচ্ছে n=3 জন্য, হ্যাঁ, অ্যান্ড সো অন। এইভাবে আছে। এই দিকটা হচ্ছে আমার এনার্জি আছে, আর এই দিকটা হচ্ছে আমার ওই ভাইব্রেশন, মানে এরকমভাবে আছে। ঠিক আছে, এবার এবং প্রতিটাই হচ্ছে ইকুইস্পেসড, প্রতিটার মধ্যে এনার্জি গ্যাপ হচ্ছে আমার এইচ নিউ করে, প্রতিটার মধ্যে এনার্জি গ্যাপ এইচ নিউ করে ইকুইস্পেসড আছে। আচ্ছা, এইরকমভাবে যখন এনার্জিগুলো ডিস্ট্রিবিউটেড আছে, তখন ধরো এই যে এই n=0 লেভেলে, মানে n=0 লেভেলে মানে 0 লেভেলে পার্টিকেলকে পাওয়ার প্রবাবিলিটি, বা n=1 লেভেলে পার্টিকেলকে পাওয়ার প্রবাবিলিটি বা রিলেটিভ প্রবাবিলিটি, সেইটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন দিয়ে দেখানো হয়। যেটা কি হয়, ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনটা বেসিক্যালি মানে বেসিক্যালি এইভাবে আসে, যে i স্টেটে নাম্বার অফ পার্টিকেল হয় n0 ইন্টু e⁻⁻i/kt। এইটা এরকম বাই হচ্ছে একটা জেড বলে একটা জিনিস থাকে, যেখানে এই জেডটা হচ্ছে আবার পার্টিশন ফাংশন। ঠিক আছে, এটা আমি অনেক মানে আর কি ভেতরে চলে যাচ্ছি, এত কিছু তোমাদেরকে এখন বলা মানে সেই হিব্রুর মতোই লাগবে, এত কিছু মনে রাখতে হবে না। মোট কথা মানে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনটা এরকম টাইপের দেখতে হয়, যে ni=n0 ইন্টু e⁻⁻ এই টাইপের দেখতে হয়। ঠিক আছে, তাহলে এরকম যদি দেখতে হয়, তাহলে আমার সেক্ষেত্রে এবার এই এনার্জি স্টেটগুলো যেহেতু এই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা ওবে করে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, সেই জন্য এই রকম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো কিছু যদি অ্যাভারেজ বার করতে হয়, মানে ধরো আমি এটার ক্ষেত্রে বার করছি এটা যদি বার করতে হয়, তখন সেটা কি করে করা হয়, এরকমভাবে করা হয়, সাম ওভার, এটা হচ্ছে গিয়ে আমার ধরো মানে যেটার আমি অ্যাভারেজ বার করছি সেইটা, মানে সেটাকে আমি ধরো en বললাম, ইন্টু এই যে এপসাইলন i আছে না, আমি সেটাকে এপসাইলন n দিলাম, বাই kt বাই সাম ওভার n e⁻⁻ এরকমভাবে বের করাই। এইটা কাইন্ড অফ কেমন বলো তো, এইটা কাইন্ড অফ হচ্ছে সেই যে তোমরা পড়তে না, যে ওই যে গেসিয়াস স্টেটে পড়েছিলাম না ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনে, যে কোনো কিছু যদি অ্যাভারেজ বার করতে হয়, সেটা কি করতাম, সি অ্যাভারেজ বার করতে গেলে করতাম যে 0 টু ইনফিনিটি সি পিসিডিসি, এইটা
বাই হচ্ছে গিয়ে পিসিডিসি করতাম, কিন্তু 0 to ইনফিনিটি পিসিডিসি এটা করতাম। এবার পিসিডিসিটা মানে ছিল প্রবাবিলিটি, সেই টোটাল প্রবাবিলিটি যেহেতু 1, সেই জন্য এই পার্টটা কেটে যেত, শুধু ওপরের পার্টটা করতাম। বা সি স্কোয়ার অ্যাভারেজ বের করতে গেলে সি স্কোয়ার ইন্টু পিসিডিসি করতাম, এইভাবে যেতাম। কিন্তু এইখানে সেটাই করেছি, এইটার অ্যাভারেজ বার করছি। এবার এখানে পিসিডিসিটা ছিল টোটাল প্রবাবিলিটি বা প্রবাবিলিটি টার্ম, যেটা এইখানে এই যে এক্সপোনেনশিয়াল টার্মটা হচ্ছে প্রবাবিলিটি টার্ম। এটা হচ্ছে ওই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন থেকে আসে, এক্সপোনেনশিয়াল টার্মটা হচ্ছে এখানে প্রবাবিলিটি টার্ম। সেই জন্য এই যে উপরে একটা প্রবাবিলিটি টার্ম আছে, নিচে একটা প্রবাবিলিটি টার্ম আছে। আর ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি মানেই তো বেসিক্যালি সামেশনটা, তাই না? সামেশন থেকেই তো ইন্টিগ্রেশন হয়, তাই না? যখন সামেশনটা খুব হায়ার রেঞ্জে হয় তখনই সেটা ইন্টিগ্রেশন করা হয়। হ্যাঁ, তাহলে এরকম ভাবে হলো, বুঝতে পেরেছো এই জায়গাটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে হয়। তাহলে সেই জন্য এই অ্যাভারেজ এনার্জিটাকে এইভাবে লেখা হয়। তাহলে এবার এইটা করি, তাহলে এইটা হবে হচ্ছে গিয়ে তোমার, তাহলে প্রথমে এনটা আমি 0 বসাই, তাহলে আমার 0 বসালে হবে হচ্ছে E0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস E0 বাই কেটি, প্লাস হচ্ছে E1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস E1 বাই কেটি, প্লাস হচ্ছে E2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস E2 বাই কেটি, প্লাস ডট ডট ডট, এইভাবে অনেক টার্ম আছে, ঠিক আছে? এনটা ইনফিনিটি অবধি থাকতে পারে। আবার এরকমভাবে নিচেও এটা ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 0 বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 1 বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 2 বাই কেটি অ্যান্ড অল, এইভাবে থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার কি, এবার এপসাইলন 0 মানে কি? এপসাইলন 0 মানে হচ্ছে এন ইন্টু এইচ নিউ বলেছি। এই প্রতিটাই হচ্ছে গিয়ে তোমার এন ইন্টু এইচ নিউ করে, মানে এর ভ্যালু হচ্ছে এর এনার্জি হচ্ছে 0, যেহেতু এনটা 0, এর ভ্যালু হচ্ছে এইচ নিউ, এর ভ্যালু হচ্ছে 2h নিউ, এর ভ্যালু হচ্ছে 3h নিউ অ্যান্ড সো অন। এটাই প্ল্যাঙ্ক বলে দিয়েছে আর কি। তাহলে এটার ক্ষেত্রে আমার কি হবে, তাহলে প্রথমটা 0 হয়ে যাবে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0 বাই কেটি, এইটা হবে। তারপরেরটা হবে হচ্ছে গিয়ে এটা হবে হচ্ছে এইচ নিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, তারপরেরটা হবে হচ্ছে 2h নিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই কেটি অ্যান্ড সো অন, এইভাবে যাবে। আর নিচেরটা কি হবে, নিচেও হবে হচ্ছে কি ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0 বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই কেটি অ্যান্ড সো অন, এইভাবে যাবে, ঠিক আছে? তাহলে এবার ওপর থেকে আমি কি কমন নেব? আচ্ছা দাঁড়াও, এরকম হলো। আচ্ছা, এবার ওপরের প্রথম ভ্যালুটা কি হয়ে যাবে, 0 হয়ে গেল। তারপরের থেকে আমি কমন নিচ্ছি, ধরো এইচ নিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, এটা কমন নিয়ে নিলাম। তাহলে আমার পড়ে থাকলো কি, এইখানে 1 পড়ে থাকলো, প্লাস পরের পার্টে পড়ে থাকলো 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস, আমি হচ্ছে মাইনাস এইচ নিউ বাই কেটি কমন নিয়েছি, তাহলে একটা মাইনাস এইচ নিউ বাই কেটি এখানে পড়ে আছে, তাহলে এইটা হলো হচ্ছে মাইনাস এইচ নিউ বাই কেটি, প্লাস যদি এর পরের টার্ম থাকতো তাহলে সেটা হতো 3h নিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3h নিউ বাই কেটি, তার মানে সেটা আমার থাকতো হচ্ছে 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই কেটি পড়ে থাকতো, প্লাস ডট ডট ডট, এরকম হলো। বাই নিচে কীভাবে, নিচে যেটা আছে সেটাই রেখে দিলাম, এটা প্রথমটা হয়ে যাবে আমার 1, আচ্ছা এইটা থাকলো, আচ্ছা এটা হয়ে যাবে হচ্ছে, প্রথমটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই কেটি প্লাস ডট ডট ডট, এরকম হলো। আচ্ছা, এইবার কি, এইবার ধরো লেটাস অ্যাজিউম দ্যাট, এইবার হচ্ছে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি সেটা ইকুয়ালস টু এক্স, এইটা যদি হয় তাহলে আমার ওই ওপরের এক্সপ্রেশনটা কি দাঁড়ালো, তার মানে দেন আমার এই অ্যাভারেজ, ম্যাম ওটা কি 3 হবে? ওই 3 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 2 লিখেছেন যেটা, হ্যাঁ না ওপরে লেগে 3 হবে তো, কি ভুল হয়েছে বলতো না, 2 কেন হবে, এই যে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি তো কমন নিয়েছি, তাহলে আর দুটো এইচ নিউ এখানে পড়ে থাকে, মানে এইখানে, হ্যাঁ এইটা আর কি। আচ্ছা, তাহলে এইটা কি হবে, এইটাই এই যে এইটা যেটা, এইটা ইকুয়ালস টু, তার মানে আমার থাকলো হচ্ছে এইচ নিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি থাকলো, আর তার সাথে তোমার থাকলো 1 প্লাস
এটা হয়ে গেল হচ্ছে গিয়ে 2 ইন্টু, এটা হচ্ছে 2 ইন্টু, এই টোটালটাকে আমি এক্স ধরেছি, তাহলে এইটা হয়ে গেল 2 ইন্টু এক্স, তারপর এটা হয়ে গেল 3 ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাবে, তাই না? 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স কিউব যদি পরেরটা আমারও থাকতো, অ্যান্ড সো অন, এরকম হবে। আর নিচের এই পার্টটা কি হয়ে যাবে? নিচের এই পার্টটা হবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, অ্যান্ড এইভাবে যাবে এইটা, ঠিক আছে? এবার দেখো যদি তুমি এইটা ডেরিভেটিভ করো তাহলেই দেখো এইটা ফিরে পাবে। হ্যাঁ, করলে এটা ফিরে পাবে। দেখো এক্স এর ডেরিভেটিভ 1, 1 এর ডেরিভেটিভ 0, কি আসছে এখন? এ দেখো এইটার ডেরিভেটিভ যদি করো তাহলেই এইটা ফিরে পাবে। 1 এর ডেরিভেটিভ 0, এক্স এর ডেরিভেটিভ 1, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, এরকমভাবে যাচ্ছে, ঠিক আছে? এইটার ডেরিভেটিভই কিন্তু বেসিক্যালি এইটা। আবার এই নিচের এইটা মানে কি? নিচের এইটা মানে কি? এইটা মানে আবার কি? এই যে 1 প্লাস এক্স স্কোয়ার ডট ডট ডট, এইটা মানে কি? এইটা মানে হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে এইটা মানে হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স এইটা, তাহলে ডিডিএক্স অফ 1 বাই 1 মাইনাস এক্স সেটা কত? সেটা মানে হচ্ছে গিয়ে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এই মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে এটা হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে ওপরটা হচ্ছে বেসিক্যালি 1 বাই 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স, তাই তো? বুঝতে পেরেছো তো এই জায়গাটা? এইটা ইন্টু ওপরটা কি? ওপরটা হচ্ছে নিচেরটারই ডেরিভেটিভ, নিচেরটা মানে হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স, তার ডেরিভেটিভ হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এটা হয়ে গেল 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স এইটা, তার মানে এইটা মানে কি? এইটা যদি ওপরে উঠে যায় তাহলে নিচে থেকে যাবে একটা 1 বাই 1 মাইনাস এক্স, তার মানে এইচ নিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি বাই 1 বাই 1 মাইনাস এক্স। আচ্ছা 1 মাইনাস এক্স মানে কি হবে? হ্যাঁ বলো। বলছি ওই জায়গাটা অসুবিধা, 1 প্লাস এক্স স্কোয়ার ওই জায়গাটা দিয়ে আপনি 1 প্লাস 1 মাইনাস এক্স এর মাইনাস 1 এর করেন পাওয়ার লিখলেন, ওই জায়গাটা অসুবিধা হচ্ছে একটু। আচ্ছা এইটা যে পলিনোমিয়াল, এটা হচ্ছে বাইনোমিয়াল ফর্মুলা, কি হয় যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এর ফর্মুলা কি? 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এইরকমভাবে, এরকমভাবে হয় তো, বা 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 হয় হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এরকমভাবে হয়। তাহলে এইটা যদি তার মানে এই নিচেরটাকে আমি লিখতে পারি 1 বাই 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি? 1 বাই 1 মাইনাস এক্স, আর এইটার ডেরিভেটিভ কত? এইটা যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কি আসে? দেখো উপরের টার্মটা আসে, এক্স এর 1 এর ডেরিভেটিভ 0, এক্স এর ডেরিভেটিভ 1, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ 4x কিউব, অ্যান্ড সো অন, এইভাবে আসে। তাহলে এইটা মানে যদি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 হয়, তার মানে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভটাই হবে বেসিক্যালি এই ওপরেরটা, কারণ এইটা ডেরিভেটিভ এইটা, তার মানে 1 বাই 1 মাইনাস এক্স বা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তার ডেরিভেটিভ কি? তার ডেরিভেটিভ হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 বাই এক্স এর ডেরিভেটিভ কত? মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এবার এইখানেই মাইনাস আছে বলে সেই মাইনাসের সাথে আর এই বাইরের একটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে সেটা সরাসরি হলো 1 বাই 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, তার মানে ওপরটা বেসিক্যালি 1 বাই 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স। তাহলে কাটাকুটি হয়ে গিয়ে জিনিসটা এরকম দাঁড়ালো, বুঝেছো? হ্যাঁ ম্যাম আমি বুঝতে পেরেছি। এটা হলো, ঠিক আছে? তাহলে এবার এইটা মানে কি? হ্যাঁ বলো। বলছি আরেকটা ডেরিভেটিভ করছি বলে তো আমাদের ওখানে 2 3 4 এই টার্মস গুলো চলে আসে, আর ওই পাওয়ারে একটা করে কমে যাচ্ছে আমাদের, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ডেরিভেটিভ করলে যেমন হয়। আচ্ছা ঠিক আছে এইটা, তাহলে হচ্ছে এইবার এইখানে, আচ্ছা হ্যাঁ, তাহলে এটা হলো এবার হচ্ছে আমি ওপর নিচে ই টু দি মানে ডেরিভেটিভ করছি, মানে কি বলতে পারো তো, ডেরিভেটিভ আমি আলাদা করে করছি না, আমি এখানে আমি নর্মাল যেভাবে এসেছে সেইভাবেই কিন্তু লিখেছি, কিন্তু আমি ফাইনালি দেখলাম যে এদের মধ্যে রিলেশনটা এসে গেছে কাইন্ড অফ এইটা ডেরিভেটিভ এইটা, বুঝেছো? আমি কিন্তু আগে থেকে কিছু ইম্পোজ করিনি, আমি নর্মাল যেভাবে আসা উচিত সেইভাবে এসেছি,
এসে আমি দেখতে পাচ্ছি যে ফাইনাল যে ইকুয়েশনটা পেয়েছি তাদের উপর আর নিচের মধ্যে রিলেশনটাই হচ্ছে বেসিক্যালি নিচের রাশিটা ডেরিভেটিভ উপরের রাশিটা, তাই না? আচ্ছা সেটা দেখা যাচ্ছে। তাহলে এবার আমি সেটাকে সিম্পলিফাই করব কি করে? এবার আমরা জানি যে এইটা মানে বাইনোমিয়াল অনুযায়ী, বাইনোমিয়াল সূত্র অনুযায়ী এইটা মানে হচ্ছে 1/1 মাইনাস এক্স, আর উপরটা হচ্ছে এইটার ডেরিভেটিভ। তার মানে উপরটা 1/1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ হবে। তার মানে 1/1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 মাইনাস এক্স স্কোয়ার। সেই জন্য উপরটা লিখলাম 1/1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচেরটা লিখলাম 1/1 মাইনাস এক্স। তারপর আবার নর্মাল কাটাকুটি করে যেমন আসলো আসলো। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এটা হলো। আচ্ছা, এবার আমি কি করছি? এবার আমি এটাকে আরো সিম্পলিফাই করছি, জাস্ট ওপর নিচে ই টু দি পাওয়ার প্লাস এইচ নিউ বাই কেটি দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এইটা উপরের এই পার্টটা হয়ে যাবে 1 প্লাস এইচ নিউ বাই কেটি দিয়ে গুণ করলে 1 হয়ে যাবে। তাহলে উপরে শুধু পড়ে থাকবে এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। এটা হয়ে গেল এইটা। তাহলে দেখো উপরে আমি যখন প্রথম প্ল্যাঙ্কের কথা বলেছিলাম আমি এইটা দিয়ে শুরু করেছিলাম, তাহলে সেইটা এসে গেল, এই যে এখানে লিখেছিলাম। বুঝেছো এইটা? তাহলে এইভাবে প্ল্যাঙ্ক হচ্ছে অ্যাভারেজ এনার্জি পার অসিলেটরটা ডিরাইভ করেছিল। বুঝেছো? তাহলে এখন আমার কি হলো? তাহলে আমার এখন এনার্জি ডেন্সিটি কি হলো? নাও এনার্জি ডেন্সিটি বা এনার্জি পার ইউনিট ভলিউম within the frequency range nu and nu plus d nu, সেটা কি হবে? সেটা হচ্ছে রো নিউ ডি নিউ, সেটা ইকুয়ালস টু এন নিউ ডি নিউ ইন্টু এইটা। তার মানে এইটা ইকুয়ালস টু হচ্ছে 8 পাই নিউ স্কোয়ার, 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউব ডি নিউ ইন্টু হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। তার মানে এইটা ইকুয়ালস টু থাকছে 8 পাই এইচ নিউ কিউব বাই সি কিউব ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1 ডি নিউ। এটা হচ্ছে কি আমার রো নিউ ডি নিউ। দিস ইজ দ্য প্ল্যাঙ্কস ডিস্ট্রিবিউশন ফর্মুলা। এবার প্ল্যাঙ্ক কি বলেছিল? প্ল্যাঙ্ক কি দিয়েছিল? প্ল্যাঙ্ক বলেছিল হচ্ছে, আচ্ছা এটাই হচ্ছে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা। এবার প্ল্যাঙ্ক কি বলেছিল? প্ল্যাঙ্ক বলেছিল যে প্রথমে ফিটিং ফর্মুলা যেটা দিয়েছিল সেটা বলেছিল হচ্ছে এন ই কিউব বাই ই টু দি পাওয়ার বি নিউ মাইনাস 1 ডি নিউ। এটা প্ল্যাঙ্ক ফিটিং ফর্মুলা দিয়েছিল। দিস ওয়াজ দ্য ফিটিং ফর্মুলা। তাহলে সেটা একদম মিলে গেল, যেখানে যেখানে কি হলো, যে where a equals to 8 by h by c cube and b equals to h by kt, এটা হয়ে গেল। তাহলে this is the Planck's formula for black body energy distribution in terms of frequency। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এইভাবে আসছে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে দেখা যাক, তাহলে এবার হচ্ছে ইন টার্মস অফ ল্যামডা দেখা যাক। একটা আমি করে দেবো, এরপরে যত ইন টার্মস অফ ল্যামডা আসবে সেগুলো তোমরা হোমওয়ার্কে বাড়িতে করবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এবার হচ্ছে আমার এই যে এটা তো আমি দিয়ে দেবো, তখন তোমরা দেখো আর কি। এটা মানে নইলে আবার শেষ না হলে আবার স্যার বকা দেবে, তাড়াতাড়ি শেষ করে দিই। আচ্ছা, নেক্সট হচ্ছে প্ল্যাঙ্কস ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন টার্মস অফ ল্যামডা।
বা ওয়েভলেন্থ। ঠিক আছে, সেইটা দেখা যাক। আচ্ছা, তাহলে আমি কি পেয়েছি অলরেডি? তাহলে আমার কাছে তাহলে এবার ল্যামডা আর নিউ এর মধ্যে রিলেশনটা কি, যে লেট নিউ ইকুয়াল, লেট না মানে নিউ ইকুয়ালস টু তো সি বাই ল্যামডাই হয়, তার মানে হচ্ছে ডি নিউ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস সি বাই ল্যামডা স্কোয়ার ডি ল্যামডা, এটা হবে। তাহলে আমার কাছে ছিল হচ্ছে রো নিউ ডি নিউ, যেটা ইকুয়ালস টু 8/h নিউ কিউব বাই সি কিউব ইন্টু ডি নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1, এটা ছিল। তার মানে এখন হয়ে যাবে, অর ইন টার্মস অফ ল্যামডা হয়ে যাবে রো ল্যামডা ডি ল্যামডা, সেটা ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার, সেটা ইকুয়ালস টু হবে হচ্ছে 8/h নিউ কিউব বাই সি কিউব, নিউ কিউব মানে হচ্ছে সি বাই ল্যামডার কিউব ইন্টু ডি ল্যামডা মানে হচ্ছে মাইনাস সি বাই ল্যামডা স্কোয়ার ডি ল্যামডা, এই ডি নিউ মানে হচ্ছে মাইনাস সি বাই ল্যামডা স্কোয়ার ডি ল্যামডা বাই ই টু দি পাওয়ার, নিউ মানে হচ্ছে কি আবার সি বাই ল্যামডা, তার মানে এটা হয়ে যাবে এইচ সি বাই ল্যামডা কেটি মাইনাস 1, এটা হলো। তার মানে এইটা ইকুয়ালস টু, এবার কি হবে, এটা ইকুয়ালস টু, তাহলে কাটাকুটি করি, যে সি কিউব কেটে গেল আর উপরে একটা সি থেকে যাচ্ছে, তার মানে এটা ইকুয়ালস টু হবে 8/h বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ডি ল্যামডা বাই ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটি মাইনাস 1, রো ল্যামডা ডি ল্যামডাটা হলো 8/hc by lambda to the power 5 into d lambda by e to the power hc by lambda kt minus 1. ম্যাম e টু দি পাওয়ার এইচ ল্যামডা হবে। হ্যাঁ, ও hc, হ্যাঁ সরি সরি, হ্যাঁ বুঝেছি বুঝেছি। hc by lambda kt minus 1, এটা হলো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে, এবার এইখানে একটা নেগেটিভ সাইন, সে আগেরটার ক্ষেত্রে নেগেটিভ সাইন এসেছিল, এইটার ক্ষেত্রে এই নেগেটিভ সাইনটা হচ্ছে করা হয়েছে, মানে নেগলেক্ট করা হয়েছে। তার কারণ হচ্ছে মানে মানে এখানে মানে নেগেটিভ সাইনটা আগেরটার ক্ষেত্রে এসেছিল, তার কারণ কি, তার কারণটা হচ্ছে যেহেতু জাস্ট মানে ল্যামডাটা বাড়লে রো ল্যামডা কমছে বা ল্যামডা কমলে রো ল্যামডা বাড়ছে, তার জন্য একটা নেগেটিভ সাইন এসেছিল, আর তো কোনো মানে নেই। সেই জন্য এখানে আর আলাদা করে মানে বেসিক্যালিও আছে, এখান থেকে তো একটা নেগেটিভ সাইন আসার কথা না, এই যে মাইনাস যেটা, তাহলে এইখানে একটা মাইনাস সি বাই ল্যামডা তার কিউব আসবে, এখানে একটা মাইনাস আছে, তাহলে হচ্ছে এইখান থেকে একটা মাইনাস, সরি এই যে এই মাইনাসটার জন্য একটা মাইনাস থাকার কথা, এখানে একটা মাইনাস আছে। হ্যাঁ, এই মাইনাস সাইনটা আমি মানে আর কি নেগলেক্টও করতে পারি, তার কারণ হচ্ছে এটা জাস্ট কিছুই না, এটা হচ্ছে ল্যামডাটা যেহেতু নিউ এর সাথে ঠিক অপোজিট ভ্যারিয়েশন দেয়, মানে ল্যামডা বাড়লে রো ল্যামডা কমছে বা ল্যামডা কমলে রো ল্যামডা বাড়ছে, সেইটা বোঝানোর জন্য এই নেগেটিভ সাইনটা আসে, কিন্তু এই নেগেটিভ সাইন ক্যান বি নেগলেক্টেড। তো দিস নেগেটিভ সাইন can be neglected as variation of rho lambda with lambda is just opposite to that of রো নিউ ভার্সেস নিউ প্লট বা নিউ আর কি, রো নিউ ভার্সেস নিউ ডিস্ট্রিবিউশন, সেই জন্য নেগেটিভ সাইনটা দেওয়া হয়, এটা নেগলেক্ট করা যেতে পারে। তাহলে এইটা কি হলো, এইটা হচ্ছে প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি distribution but in terms of wavelength। ঠিক আছে এটা, আচ্ছা
তাহলে আমার প্ল্যাঙ্কস ফর্মুলা পুরোপুরিভাবে মানে আর কি আমি ডিরাইভ করতে পারলাম। এইবার যে প্রবলেমগুলো ছিল যে হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ান বা হচ্ছে লো ওয়েভলেন্থ রিজিয়ানে যে প্রবলেমটা হচ্ছিল, র্যালেজিন ফর্মুলা যেটা বলেছিল সেটা র্যালেজিন ফর্মুলা এক্সপ্লেন করতে পারছিল না, এইটা একটা। আর প্লাস এর আগে যেটা প্রথম যে ফর্মুলাটা যে ছিল, যে ভিনস যে ফর্মুলাটা দিয়েছিল, যেটা বেসিক্যালি দ্য সেকেন্ড ফিচার অফ দ্য ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, তো সেইটা। তো এই দুটো কি করে আমি প্ল্যাঙ্কস ফর্মুলা থেকে যদি আমি এই দুটো ফর্মুলায় যেতে পারি, আর প্ল্যাঙ্কস ফর্মুলা যদি আমি র্যালেজিন ফর্মুলাটাকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারি, মানে র্যালেজিন ফর্মুলাকে তো যদি ব্যাখ্যা করতে পারি, আর ভিনস ডিস্ট্রিবিউশন ফর্মুলা যদি এটা থেকে আসতে পারি, আর এছাড়া এটা তো এক্সপেরিমেন্টাল কার্ভের সাথে সম্পূর্ণভাবে মিলছে, তাহলে প্ল্যাঙ্কস ফর্মুলাটা আমি সম্পূর্ণভাবে আমার হয়ে যাবে, অ্যাকসেপ্টেড হয়ে যাবে, ওয়েল অ্যাকসেপ্টেড। তাহলে এখন সেটা দেখা যাক যে নেক্সট হচ্ছে প্ল্যাঙ্কস ফর্মুলা থেকে র্যালেজিন ফর্মুলায় পৌঁছানো যাচ্ছে কিনা। র্যালেজিন ফর্মুলাটা কোথায় ভ্যালিড? ফর লো ফ্রিকোয়েন্সি রিজিয়ান। তাহলে লো ফ্রিকোয়েন্সি রিজিয়ানে প্ল্যাঙ্কস ফর্মুলা থেকে র্যালেজিন ফর্মুলাতে পৌঁছানো যাচ্ছে কিনা সেটা দেখা যাক। তার মানে কি যে প্ল্যাঙ্কস ফর্মুলা টু র্যালেজিনস ফর্মুলা, এইটা দেখা যাক কি হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের কাছে কি আছে? উই নো যে রো নিউ ডি নিউ ইকুয়ালস টু 8/h নিউ কিউব বাই সি কিউব ইন্টু ডি নিউ বাই ই টু দি পাওয়ার h নিউ বাই কেটি মাইনাস 1। এইবার র্যালেজিন ফর্মুলা মানে ইন দ্য লো ফ্রিকোয়েন্সি রিজিয়ান, in the low frequency region এ কি হবে? h nu by kt, this is very less than 1 আর কি। লো ফ্রিকোয়েন্সি রিজিয়ন মানে h nu by kt is very less than 1, মানে যেহেতু সিন্স h nu যেটা দিস ইজ very less than kt লো ফ্রিকোয়েন্সি রিজিয়নে, তার মানে h nu by kt is very less than 1। তাহলে দেন ই টু দি পাওয়ার h nu বাই কেটি, এইটা ইকুয়ালস টু হবে 1 প্লাস h nu বাই কেটি, কারণ এর হায়ার টার্মগুলো আরও ছোট হবে, যেহেতু h nu বাই কেটিটা খুব ছোট, তার মানে এটা শুধু ফার্স্ট টার্ম অবধি হবে 1 প্লাস h nu বাই কেটি। তাহলে দেন উই ক্যান রাইট রো নিউ ডি নিউ ইকুয়ালস টু কী হবে 8/h নিউ কিউব বাই সি কিউব ইন্টু ডি নিউ বাই ই টু দি পাওয়ার h নিউ বাই কেটি, মানে হচ্ছে 1 প্লাস h নিউ বাই কেটি মাইনাস 1 আছে, তাহলে 1 কেটে গেল, তার মানে এটা শুধু হবে h নিউ বাই কেটি। এটা হলো, তার মানে এইটা মানে কি? এইটা মানেই হচ্ছে তোমার এই h কেটে গেল, তাহলে এটা শুধু থাকলে হচ্ছে 8π/কেটি বাই হচ্ছে গিয়ে সি কিউব ইন্টু হচ্ছে একটা নিউ কেটে গেল, নিউ স্কয়ার ডি নিউ, রো নিউ ডি নিউ ইকুয়ালস টু, আগের দিন দেখো এইটাই তো র্যালেজিনস ফর্মুলা, আগের দিন স্যার করিয়েছিল, এটাই তো র্যালেজিনস ফর্মুলা। তাহলে দিস ইজ দ্য র্যালেজিনস ফর্মুলা, এটা তাহলে র্যালেজিন ফর্মুলা প্রমাণ হয়ে গেল, যেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি রিজিয়ানে এক্সপেরিমেন্টাল কার্ভের সাথে মিলছিল। তাহলে এইটা যদি আমি ইন টার্মস অফ তোমার ফ্রিকোয়েন্সি করলাম, এবার তোমরা হচ্ছে র্যালেজিন ফর্মুলাটাই প্ল্যাঙ্ক ফর্মুলা থেকে র্যালেজিন ফর্মুলা ইন টার্মস অফ ওয়েভ লেন্থ সেটা তোমরা বার করবে, যে প্ল্যাঙ্কস ফর্মুলা থেকে র্যালেজিন ফর্মুলা in terms of wavelength, এইটা তোমাদের বাইরে থাকলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ বলো। বলছি এটা যে আপনি বার করেন এটা তো লো ফ্রিকোয়েন্সি রিজিয়নে বার করেছেন, হ্যাঁ, তো লো তাই তো? ফ্রিকোয়েন্সি, হ্যাঁ লো ফ্রিকোয়েন্সি রিজিয়ন, আর আর হচ্ছে হাই ওয়েভলেন্থ। হ্যাঁ হাই ওয়েভলেন্থ। তাহলে আমরা যখন ল্যাম্বডা মানে ওয়েভলেন্থটা বার করবো, ওয়েভলেন্থের টার্মসে বার করবো, তখন সেটা আমরা কোন রিজনে, মানে লো ওয়েভলেন্থ না হাই ওয়েভলেন্থ এইভাবে বার করবো?
লো ফ্রিকোয়েন্সি মানে হাই ওয়েভলেন্থে বার করবে। আচ্ছা, হাই ওয়েভলেন্থে। হ্যাঁ, র্যালে-জিন ফর্মুলা বলেছি তো, র্যালে-জিন ফর্মুলা মানেই তো আর ওই প্রশ্নটার কোনো মানে থাকে না। র্যালে-জিন ফর্মুলা কোথায় ভ্যালিড? হাই ওয়েভলেন্থ রিজিয়নে ভ্যালিড, সেই জন্য হাই ওয়েভলেন্থ হবে। আমি তো র্যালে-জিন ফর্মুলা বলে দিয়েছি। র্যালে-জিন ফর্মুলা প্রমাণ করছি মানেই হচ্ছে লো ফ্রিকোয়েন্সি অথবা হাই ওয়েভলেন্থ। ওটা ওকে ওকে। ফ্রিকোয়েন্সিতে তো ওটা ভ্যালিডই না, তাহলে আমি ওটা হাই, আমার তো এই প্রশ্নটাই আর থাকছে না, বুঝেছো? আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট যেটা, যে প্ল্যাঙ্কস ডিস্ট্রিবিউশন ল থেকে ভিন্স ডিস্ট্রিবিউশন ল এইটা। আচ্ছা, তাহলে এইটা কি ভিন্স ডিস্ট্রিবিউশন ল কোথায় ভ্যালিড? ভিন্স ডিস্ট্রিবিউশন ল এইটা যখনই আমি বলে দিচ্ছি এইটা মানেই আমার অটোমেটিক্যালি চলে আসছে, মানে ভিন্স ডিস্ট্রিবিউশন ল কোথায় ভ্যালিড, দিস ইজ মানে অলরেডি এটা হচ্ছে ভ্যালিড হচ্ছে তোমার হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ন অর লো ওয়েভলেন্থ রিজিয়ন, এইখানে ভ্যালিড। এটা যখনই আমি র্যালে-জিন্স ফর্মুলা বলে দিচ্ছি তখন সেটা অটোমেটিক্যালি ইমপ্লাই করছে লো ফ্রিকোয়েন্সি হাই ওয়েভলেন্থ, আর ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা যখন বলে দিচ্ছি তখন সেটা অটোমেটিক্যালি ইমপ্লাই করছে হাই ফ্রিকোয়েন্সি বা লো ওয়েভলেন্থ। সেই জন্য মানে এটা বলে দেওয়া মানে এটা অটোমেটিক্যালি এখানেই করব, আর অন্য কোনো জায়গায় তো এটা ভ্যালিডই না। আচ্ছা, তাহলে এবার হাই ফ্রিকোয়েন্সি বা লো ওয়েভলেন্থে আমার এই ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা দেখা যাক। আচ্ছা, তাহলে আমি ইন টার্মস অফ ওয়েভলেন্থটা করি, তোমরা ফ্রিকোয়েন্সিটা করবে। আমি আগেরটাই ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সিটা করে দিয়েছি, ওয়েভলেন্থটা বাড়িতে করবে, এটাতে আমি ওয়েভলেন্থ করে দিচ্ছি, ফ্রিকোয়েন্সিটা বাড়িতে করবে। তাহলে প্ল্যাঙ্কস ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন টার্মস অফ ল্যামডাটা কি ছিল, যে রো ল্যামডা ডি ল্যামডা ইকুয়ালস টু 8/hc বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ডি ল্যামডা বাই ই টু দি পাওয়ার hc বাই ল্যামডা কেটি -1, এরকম একটা ছিল। তাহলে এইবার আমি বলছি যে লো ওয়েভলেন্থ রিজিয়ন, তাহলে লো ওয়েভলেন্থ রিজিয়নে আমার কি হবে, যে তার মানে অ্যাট লো ল্যামডা ই টু দি পাওয়ার hc বাই ল্যামডা কেটি, এইটা যেটা, এটা কি হবে, ল্যামডাটা যেহেতু খুব ছোট, আচ্ছা hc বাই ল্যামডা কেটি দিস ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান 1 হবে, কারণ ল্যামডাটা ছোট মানে এই পার্টটা খুব বড় হয়ে যাবে, ল্যামডাটা খুব ছোট মানে নিচে খুব ছোট সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে, তার মানে এই পার্টটা যেটা এটা খুব বড় হয়ে যাবে, তার মানে ই টু দি পাওয়ার তার মানে ই টু দি পাওয়ার hc বাই ল্যামডা কেটি যেটা, তার মানে এই পার্টটা যদি খুব বড় হয়ে যায় তাহলে ই টু দি পাওয়ার প্লাস অফ সামথিং, এবার সামথিংটা যদি খুব বড় হয় তার মানে তার ভ্যালুটাও অনেক বেশি হবে, তার মানে এইটা যেটা দিস ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান 1 হবে এইটা, তার মানে অর ই টু দি পাওয়ার hc বাই ল্যামডা কেটি -1 যেটা, সেইটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে নিয়ারলি ইকুয়ালস টু, কারণ এই পার্টটা যদি তোমার 1-এর থেকে অনেক বেশি হয় তাহলে এই -1 পার্টটাকে নেগলেক্ট করা যায়, তার মানে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার hc বাই ল্যামডা কেটির সাথে সমান হয়ে যাবে। তাহলে তাই যদি হয় তাহলে আমার সেক্ষেত্রে রো ল্যামডা ডি ল্যামডা কী দাঁড়াবে, তাহলে নাও রো ল্যামডা ডি ল্যামডা সেটা ইকুয়ালস টু হচ্ছে 8/hc বাই ল্যামডা টু দি পাওয়ার 5, 8/hc বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার, আচ্ছা এই যে নিচে হচ্ছে ই টু দি পাওয়ার hc বাই ল্যামডা কেটি হয়ে যাচ্ছে, তাহলে সেটা ওপরে উঠে গেলে ই টু দি পাওয়ার -hc বাই ল্যামডা কেটি ডি ল্যামডা, এটা হলো। তার মানে এইটা মানে কি, এইটা মানেই তো a বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার -b বাই
ক্যাপিটাল বি বাই ল্যামডা টি ডি ল্যামডা। রো ল্যামডা ডি ল্যামডা, এটা হলো। তাহলে এইটাই তো আমার ছিল ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা, যে প্রথমে সেই বিবেক যেটা জিজ্ঞাসা করছিল, প্রথম যেটা দিয়ে শুরু করলাম, এটাই তো ছিল আমার ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা। তাহলে সেটা চলে আসলো। তাহলে ওয়্যার কি, ওয়্যার এ ইকুয়ালস টু 8/hc আর বি ইকুয়ালস টু hc by k, this is the Venn distribution formula, this is the Venn ডিস্ট্রিবিউশন ফর্মুলা। এটা হলো 1 নম্বর। এইটা 2 নম্বর হচ্ছে ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা সব থেকে ইম্পর্টেন্ট যে ফিচার্স, যেটা যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনের সেকেন্ড ফিচার, যেটা যে টি ইন্টু ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সেটা বার করতে হবে। সেইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভিন্স ডিস্ট্রিবিউশন, মানে সেটাই বেসিক্যালি ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা, যে টি ইন্টু ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এইটা। তাহলে সেইটা এই ডিস্ট্রিবিউশনটা থেকে কি করে সেটা বের করা যায় সেটা দেখি। এবার ল্যামডা ম্যাক্স মানে কি, ল্যামডা ম্যাক্স হচ্ছে দ্য ভ্যালু অফ ল্যামডা অ্যাট হুইচ রো ল্যামডা ইজ ম্যাক্সিমাম। তাহলে সেইটা বার করতে গেলে আমাকে কি করতে হবে, তার মানে আমাকে ল্যামডার রেসপেক্টে রো ল্যামডাকে ডেরিভেটিভ করতে হবে, করে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 লিখবো, লিখে সেখান থেকে আমি যে ল্যামডাটা পাবো সেটাই হচ্ছে ল্যামডা ম্যাক্স অ্যাট হুইচ রো ল্যামডা ইজ ম্যাক্সিমাম। তাহলে এটা থেকে সেটা দেখা যাক কি করে আসছে। তাহলে টু find the value of lambda at which rho lambda is maximum, তাহলে সেটা কি হবে, যে d of rho lambda by d lambda equals to 0 or d lambda of rho lambda মানে কত হলো, a by lambda to the power 5 e to the power minus b by lambda t, this is equals to 0 or এটা মানে কত হবে, এটা মানে হবে হচ্ছে মাইনাস 5 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 ইন্টু এই পার্টটা থেকে যাবে b বাই ল্যামডা। আগের দিন স্যার করিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আগের দিন এটা করিয়েছেন স্যার, কিন্তু এইখান থেকে আরও এটা করার দরকার, কারণ এখান থেকে আলাদা টার্ম বেরোবে আর কি। তো যাই হোক, এবার তাহলে এটা হচ্ছে মাইনাস বি বাই ল্যামডাটি প্লাস 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 থেকে যাবে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডাটি ইন্টু বি বাই ল্যামডাটি দ্য স্কোয়ার, এইটা ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে সেখান থেকে और এখান থেকে আমার হচ্ছে 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডাটি যদি কমন নিই, তাহলে আমার এটা থেকে যাবে হচ্ছে মাইনাস 5 প্লাস বি বাই ল্যামডাটি, দিস ইজ ইকুয়ালস টু 0। এবার আইদার 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 0, যেটা সিগনিফাই করছে ল্যামডা টেন্স টু ইনফিনিটি, ল্যামডা টেন্স টু ইনফিনিটি মানে রো ল্যামডা ডি ল্যামডা হচ্ছে গিয়ে টেন্স টু 0, তার মানে এটা নিয়ে আমার কোনো কাজ নেই। और ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ইকুয়ালস টু 0, যেটা ইমপ্লাই করছে ল্যামডা টেন্স টু 0, দ্য ল্যামডা টেন্স টু 0তেও রো ল্যামডা ডি ল্যামডা হচ্ছে 0 হয়, সেটা নিয়েও আমার কাজ নেই। তাহলে और মাইনাস 5 প্লাস বি বাই ল্যামডা টি ইকুয়ালস টু 0 और b by lambda t equals to plus 5 और lambda equals to বা হচ্ছে এই ল্যামডাটাই হয়ে যাবে ল্যামডা ম্যাক্স। তাহলে এখান থেকে বলতে পারি যে t ইন্টু ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু b by 5 और by 5। হ্যাঁ বলো, কি বলছো, থেকে 1 বাই ল্যামডা 5 ওটা থেকে 1 বাই ল্যামডা কমন, ও যে ল্যামডা টি হবে না, সরি ভুল করেছি, ল্যামডা স্কোয়ার টি হবে।
ভুল হয়েছে লিখতে আর লিখতে। ম্যাম হ্যাঁ বলো। বলছি ওখানে যখন আমি ডেরিভেটিভ করলেন, এটা তো ম্যাম আপনি লেখেননি, ওই এটা তো থাকবে, 5a তো হবে। হ্যাঁ হ্যাঁ এ হবে। এ এখানে হচ্ছে 1, ম্যাম এ তো বেরিয়ে গেল, কেটে যাবে। আমি এটা 0 হয়ে যাচ্ছে তো। এটা তো জিরো হয়ে ঠিকই যাবে, আছে মানে তো। হ্যাঁ এটা জিরো। হ্যাঁ, তাহলে এটা হলো, তাহলে হচ্ছে টি ইন্টু ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু, তাহলে 1/5, বি মানে কি ছিল, বি মানে বেরিয়েছিল এইচসি বাই কে। এই যে এইটা আগের দিন তো এই বি এর এই ভ্যালুটা, 0 কি করে হবে ম্যাম? এখানে তো ম্যাম 5 এর সাথে মাল্টিপ্লিকেশন আছে, তো 0 হলে তো পুরোটাই 0 হয়ে যাবে। না না আমরা তো একবার না না তুমি ধরো এই এটা তো গুণ অবস্থায় আছে, এখানে তো প্লাস মাইনাস কিছু নেই, তুমি এ বাইরে বের করে নিয়ে আসো, কি হবে তাতে, তুমি এটাকে বাইরে বের করে নিয়ে আসো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এইটা হলো। তাহলে এইটা আগের দিন তো স্যার বলে দিতে পারেনি, তাই না, আগের দিন যতটা চম্বা স্যার মানে বলা যায়নি যতটা হয়েছিল, সেই জন্য এইটা আর একবার এখানে করলাম। তাহলে এটা হলো হচ্ছে 1/5 এইচসি বাই কে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রপার টি ইন্টু ল্যামডা ম্যাক্সের ভ্যালু। আমরা যে টি ইন্টু ল্যামডা ম্যাক্স কনস্ট্যান্ট বলতে থাকি, দিস ইজ দ্য হচ্ছে প্রপার ভ্যালু অফ টি ইন্টু ল্যামডা ম্যাক্স। এই এইচসি বাই কেটাকে মনে হয় কি C2 দিয়ে লেখা হয়, যেখানে C2টাকে বলা হয় সেগে কি একটা বলা হয় যেন, C2টাকে কি সামথিং কনস্ট্যান্ট, যাই হোক না মানে ভুলে গেছি আমি। তো এইটা হলো। এবার তাহলে এইচসি বাই কে এর ভ্যালু কত, তাহলে এই এইচসি বাই কে এর ভ্যালু যদি বার করি তাহলে সেটা হয় হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড ইন্টু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বাই হচ্ছে কে হচ্ছে 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। এবার এটা যদি সব কাটাকুটি করি তাহলে এর ভ্যালু আসে 14.4 ইন্টু 10⁻³ মিটার কেলভিন, এটা আসে। তার মানে টি ইন্টু ল্যামডা ম্যাক্স এইটা ইকুয়ালস টু আসবে হচ্ছে গিয়ে 14.4 ইন্টু 10⁻³ বাই 5 মিটার কেলভিন, যেটার ভ্যালু হচ্ছে গিয়ে 2.88 ইন্টু 10⁻³ মিটার কেলভিন, এটা আসে টি ইন্টু ল্যামডা ম্যাক্সের ভ্যালু 2.88 ইন্টু 10⁻। এইখানে এটাকে C2টাকে কি সেকেন্ড রেডিয়ান কনস্ট্যান্ট না কি একটা বেশ বলে, এই সি বাই কেটাকে একটা C2 বলা হয়, সেই C2টাকে কি একটা বেশ বলে, যাই হোক সেকেন্ড রেডিয়ান কনস্ট্যান্ট না এরকম বলে, যাই হোক। তাহলে এইটা হয়ে গেল ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। তাহলে দিস ইজ দ্য, তাহলে যেটা বের করতে চেয়েছিলাম যে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল, যেটা বেসিক্যালি সেকেন্ড ফিচার অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, যে টি ইন্টু ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হবে, সেটা দেখতে পাচ্ছি কিনা, তাহলে সেটাও দেখতে পেলাম। তার মানে আমার হচ্ছে গিয়ে সব রকমভাবেই আমি বলতে পারি যে প্ল্যাঙ্কস লটাকে অ্যাকসেপ্ট করা যায়, কারণ সব রিজিয়ানে প্ল্যাঙ্কস লটা ঠিক করে ব্যাখ্যা করতে পারছে। ঠিক আছে, এরপর নেক্সট যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে স্টিফেন বোলজম্যান ল। স্টিফেন্স বোলজম্যান ল, যেটা ওই 1879 সালে যে স্টিফেন এসে বলেছিল যে টোটাল এনার্জি ডেন্সিটি যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার ওই সিগমা T⁴ হবে, যেখানে সিগমাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট বলে, যেটাকে পরে থার্মোডাইনামিক্যালি ডিরাইভ করা হয়েছিল। তাহলে সেইটা এবার প্রমাণ করা, সেইটা দিতে পারছি কিনা প্ল্যাঙ্কস ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে, সেটাও বুঝে নেওয়াটা দরকার। তাহলে নেক্সট হচ্ছে প্ল্যাঙ্কস ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে স্টিফেন বোলজম্যান ল, এইটা। তাহলে এবার এইখানে টোটাল এনার্জি ডেন্সিটি, এইখানে স্টিফেন বোলজম্যান ল বেসিক্যালি দিয়েছিল টোটাল এনার্জি ডেন্সিটি, টোটাল এনার্জি ডেন্সিটি ইটি। ইটিটা কি হবে, টোটাল এনার্জি ডেন্সিটি ইটি বা ই বার টি যদি বলি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি এনার্জি ডেন্সিটি, মানে প্রবাবিলিটির যে টার্মটা রো নিউ ডি নিউ, এটা হওয়া উচিত, তাই তো।
কি হয়, কেন কেন হচ্ছে এটা? তাহলে টোটাল এনার্জি ডেন্সিটি, এটা স্যার আগের দিন নিশ্চয়ই বলেছিল যে আমরা যে প্লট করি, যেটা এই যে রো নিউ ভার্সেস যে নিউ প্লট করি, রো নিউটা আমার কি, রো নিউটা হচ্ছে এনার্জি অর এনার্জি ডেন্সিটি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। তাহলে সেইটার জন্য যে প্লটটা আমরা পাই, যে এটা প্রথমে এরকমভাবে গিয়ে এইভাবে এসে এরকম যে প্লটটা পাই, তাহলে এই প্লটের এই মানে এরিয়া আন্ডার দ্য প্লট যেটা, সেটাই হবে দেবে টোটাল এরিয়া। টোটাল এরিয়া যেটা, টোটাল এরিয়াটাই হচ্ছে বেসিক্যালি টোটাল এনার্জি ডেন্সিটি, এটা দেওয়া উচিত। তাহলে সেটা কি করে পাবো? এই টোটাল মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটা, সেটাকে যদি 0 to ইনফিনিটির মধ্যে ওই মানে ইন্টিগ্রেট করি এই টোটাল প্রবাবিলিটিটাকে, মানে প্রবাবিলিটি টার্মটাকে, তাহলেই আমি টোটাল এনার্জি ডেন্সিটি পাবো। মানে এনার্জি ডেন্সিটিকে যদি 0 to ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেট করি তাহলেই আমি টোটাল এনার্জি ডেন্সিটি পাবো, তাই না? যেখানে হচ্ছে কি এখানে টিটা হচ্ছে ফিক্সড এরকম প্লট হয়। তাহলে সেই জন্য আমার ইটিটা হবে 0 to ইনফিনিটি রো নিউ ডি নিউ। তার মানে সেটা ইকুয়ালস টু কী হবে, এখানে একটু সরিয়ে লিখছি, তাহলে সেটা হবে 0 to ইনফিনিটি রো নিউ ডি নিউ। কী বলেছে প্ল্যাঙ্ক ফর্মুলা অনুযায়ী 8/h নিউ কিউব বাই সি কিউব ইন্টু হচ্ছে ডি নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি -1, এটা হবে। তাহলে এইটা ইকুয়ালস টু কি? আচ্ছা, এবার এইটা ইকুয়ালস টু কি? এবার এই যে এখানে হচ্ছে একটু অঙ্ক করতে হবে, সেটা হচ্ছে যে লেট এই এইচ নিউ বাই কেটি এইটা ইকুয়ালস টু এক্স, অর নিউ ইকুয়ালস টু কেটি বাই এইচ ইন্টু এক্স, অর ডি নিউ ইকুয়ালস টু কেটি বাই এইচ ইন্টু ডিএক্স, এইটা। আর তার সাথে যদি আমি লিমিট চেঞ্জ করি, তাহলে নিউ আর এক্সের লিমিট চেঞ্জ করলে নিউ ইকুয়ালস টু যখন 0 তখন হচ্ছে এক্সও 0 হবে, আর নিউ ইকুয়ালস টু যদি ইনফিনিটি হয় এক্সও ইনফিনিটি হবে। তাহলে আমার সেক্ষেত্রে এখন ইন্টিগ্রেশনটা কি দাঁড়ালো? তাহলে আমার এখন ইন্টিগ্রেশনটা দাঁড়ালো ই বার টি, সেটা হচ্ছে 0 to ইনফিনিটি 8/h বাই হচ্ছে গিয়ে সি কিউব ইন্টু কেটি বাই এইচ ইন্টু এক্স তার কিউব, এটা হচ্ছে নিউ কিউব মানে হচ্ছে কেটি বাই এইচ ইন্টু এক্স তার কিউব ইন্টু হচ্ছে ডি নিউ মানে হচ্ছে এইটা, মানে হচ্ছে কেটি বাই এইচ ইন্টু ডিএক্স, কেটি বাই এইচ ইন্টু ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স -1, এটা হলো। তাহলে এইটা মানে কি হবে? এইটা মানে হচ্ছে এগুলো সব বাইরে বেরিয়ে যাবে, এই কনস্ট্যান্টগুলো 8/h বাই সি কিউব ইন্টু এখানে থাকবে হচ্ছে কে কিউব টি কিউব বাই এইচ কিউব ইন্টু এই কেটি বাই এইচ বাইরে বেরিয়ে আসলো ইন্টু 0 to ইনফিনিটি, বাইরে একটা শুধু থেকে যাবে, ভেতরে একটা শুধু থেকে যাবে এই এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স -1, এটা। তার মানে এইটা হলো হচ্ছে 8 পাই কে টু দি পাওয়ার 4 বাই সি কিউব এইচ কিউব ইন্টু টি টু দি পাওয়ার 4 হলো, ঠিক আছে, ইন্টু এই ইন্টিগ্রেশনটা। এই ইন্টিগ্রেশনটা হচ্ছে বেসিক্যালি একটা স্পেশাল ফর্ম অফ ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা মানে ভ্যালুটা বের করা ইজ নট দ্যাট ট্রিভিয়াল, বুঝেছো? তো এইটা হচ্ছে কি ওই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে বার করতে হয়। এবার সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথডটা কি সেটা তোমরা হচ্ছে এখন অবধি জানো না, সেটা হচ্ছে ওই আস্তে আস্তে শিখবে। হ্যাঁ, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথডটা কি এটা তোমরা বাড়িতে চেষ্টা করে দেখতে পারো, মানে এটা এত সহজে করে দেওয়া যাবে না, এটার জন্য আবার অনেক কিছু বলতে হবে, বুঝেছো? তো সেই জন্য এটা আমি আর করছি না, এটা শুধু মানে এটা শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি। এর অ্যান্সারটা হয় হচ্ছে স্পেশাল ফর্ম অফ ইন্টিগ্রেশনের অ্যান্সারটা হয় হচ্ছে পাই টু দি পাওয়ার 4/15, এইটা হয় যে এক্স ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স -1 0 to ইনফিনিটি, এটা ইকুয়ালস টু হয় পাই টু দি পাওয়ার 4/15, এর ভ্যালুটা এটা হয়।
তাহলে সেই জন্য আমি এটা সরাসরি লিখে দিলাম। ঠিক আছে, এবার এইটা হচ্ছে ওইটুখানি তোমরা বাড়িতে চেষ্টা করে দেখো, ওই স্যারের ওই ম্যাথামেটিক্যাল যে বই, ম্যাথামেটিক্সের যে বইটা আছে না, ওই বইতে করা আছে, বা হচ্ছে ওই ভলিউম 1-এও হয়তো কিছুটা বলা আছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন নিয়ে, বা এমনি তো বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল, তো সেখান থেকেও চেষ্টা করে দেখতে পারো। হ্যাঁ, তো সেই জন্য এটা আর করে দিচ্ছি না। তো তাহলে আমার এটা এখন কি দাঁড়ালো, যে 8 পাই k⁴ বাই k⁴, বেসিক্যালি এটা হয়ে যাবে হচ্ছে এটা হয়ে যাবে 8/15, আর এদিকে থাকবে হচ্ছে π⁵ k⁴ বাই c³ h³ t⁴, এটা হলো। তার মানে আমার হচ্ছে ইটি যেটা, এটা ইকুয়ালস টু হয়ে গেল a t⁴, where a is a constant, a equals to 8/15 π⁵ k⁴ বাই c³ h³, এটা হয়। ঠিক আছে, তাহলে এইটাই তো আমাদের প্রথম স্টিফেন ল ছিল বেসিক্যালি, যেটা বলা যেতে পারে। স্টিফেন বোলজম্যান ল তো এক্সাইটমেন্ট দিয়ে আসে, এটাই তো প্রথম আমাদের স্টিফেন ল ছিল, যে বলেছিল টোটাল এনার্জি ডেন্সিটিটা সেটা হচ্ছে গিয়ে ফোর্থ, মানে অ্যাবসলিউট টেম্পারেচারের ফোর্থ পাওয়ারের সাথে প্রপোর্শনাল হবে। তাহলে সেটাই পেয়ে গেলাম। তাহলে আমার প্ল্যাঙ্কস ল থেকে স্টিফেন্স ল প্রমাণ করা গেল। এবার হচ্ছে স্টিফেন বোলজম্যান ল দেখি কি হবে, সেটা হচ্ছে টোটাল এক্সাইটমেন্ট। টোটাল এক্সাইটমেন্ট কি ছিল? এক্সাইটমেন্ট ছিল বেসিক্যালি দ্য এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। টোটাল আমার এক্সাইটমেন্টটা কি ছিল? পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। হ্যাঁ, তাহলে তোমার টোটাল এক্সাইটমেন্টটা কি ছিল? সেটা ছিল হচ্ছে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। তাহলে সেটা কি বলেছিল? তাহলে সেই এই রিলেশনটা আমরা লিখতে পারি না, যে ওই যদি আর নিউ ডি নিউ লিখতাম, যেটা বেসিক্যালি আমার হচ্ছে এনার্জি ফ্ল্যাক্সের মতো ছিল, যেটা ছিল এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া উইদিন দ্য ফ্রিকোয়েন্সিডেন্ট নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, সেটা ইকুয়ালস টু 1/4 সি ইন্টু রো নিউ ডি নিউ, এটা লিখতে পারতাম। তাহলে এইটা যদি লিখতে পারি, তাহলে সিমিলারলি আমি লিখতে পারি যে আমার এখানে এক্সাইটমেন্ট এমটি, দিস ইজ ইকুয়ালস টু 1/4 সি ইন্টু ইটি, এটা লিখতে পারি, যেখানে এমটিটা হচ্ছে আমার এক্সাইটমেন্ট, এটা লিখতে পারি। তার মানে টোটাল এক্সাইটমেন্ট, টোটাল এক্সাইটমেন্ট। তাহলে আমি এখান থেকে কি লিখব, যে এমটি ইকুয়ালস টু 1/4 সি ইন্টু ই/টি, এইটা। তার মানে 1/4 সি ইন্টু ই/টি মানে হচ্ছে 8/15 ইন্টু π⁵ k⁴ বাই c³ h³ ইন্টু t⁴, এটা হবে। তার মানে এইটা মানে হচ্ছে এটা কেটে যাবে, তার মানে এটা হবে 2/15 π⁵ k⁴ বাই c² h³ t⁴। তাহলে এইটা মানেই হচ্ছে সিগমা t⁴ এমটিটা। তাহলে দিস ইজ দ্য স্টিফেন বোলজম্যান ল, যেখানে সিগমার ভ্যালুটা পাওয়া গেল, where সিগমা ইকুয়ালস টু 2/15 ইন্টু π⁵ k⁴ বাই c² h³, এটা হলো। তাহলে দিস ইজ দ্য স্টিফেন বোলজম্যান ল। এইবার আগের দিন সিগমার ভ্যালুটা জাস্ট বলে দিয়েছিল স্যার, আজকে এখান থেকে দেখো সিগমার ভ্যালুটা বার করলেই হয়ে যাবে, সব কটার ভ্যালু তোমরা জানো। তাহলে সিগমা ইকুয়ালস টু 2/15 ইন্টু π⁵ ইন্টু কে মানে হচ্ছে 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন টু দি পাওয়ার 4 বাই সি এর ভ্যালুটা হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড তার স্কোয়ার ইন্টু
কে এর ভ্যালুটা হচ্ছে এই এইচ এর ভ্যালুটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড তার কিউব। তাহলে এই ভ্যালুটা যদি বার করি, এইটা যদি তোমরা ক্যালকুলেটারে করো, তাহলে এর ভ্যালুটা আসে হচ্ছে 5.67 ইন্টু 10⁻8 জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড কেলভিন টু দি পাওয়ার -4 সিগমার ভ্যালুটা আসে। এটাকে বলা হয় স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, এইভাবে তাহলে এইভাবে আমরা প্ল্যাঙ্কস ল থেকে সব কটাতেই যেতে পারলাম। ঠিক আছে, তাহলে এইটুকুই মানে বলার ছিল। তাহলে এইবার তোমাদের হচ্ছে বেশ কিছু করতে হবে। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম এই লটা ম্যাম বইতে দেখছিলাম, ওখানে জুল পার সেকেন্ড যেটা আছে ওটার বদলে লিখেছে রিপ্লেস করে ডাব্লিউ দিয়েছে, ওটা কি সিগনিফাই ওই করছে? জুল পার সেকেন্ড হচ্ছে ওয়াট। ওয়াট দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে এইটা। তাহলে এইবার হচ্ছে কিছু এই দিতে বলেছে স্যার, তোমাদের কিছু ওই হোমওয়ার্ক দিতে বলেছে। তাহলে সেইগুলো আমি একটু বরং লিখি, হ্যাঁ, যেহেতু সময় আছে এখনো। ঠিক আছে, তাহলে তোমাদের কিছু হোমওয়ার্ক দিতে বলেছে। সেইটা কি কে? ও আচ্ছা, সেটা হচ্ছে তাহলে 1 নম্বর, ডিরাইভ দ্য expression for number of modes per unit volume within the frequency range nu and nu plus d nu। 2 নম্বর হচ্ছে ইউজিং প্ল্যাঙ্কস হাইপোথিসিস find the expression of average energy পার, ওইটা তো আমি করেই দিলাম, তা ওইটা স্যার বলেছিল দিতে, ভাইব্রেশনাল মোডস এইটা। 3 নম্বর হচ্ছে ওই ইন্টিগ্রেশনটা, ওইটা একটু বাড়িতে চেষ্টা করবে যে ইভালুয়েট, আসলে এই উপরেরটা মনে হয় স্যার করে দিতে বলেনি, আমি করে দিলাম। x³ e⁻x−1 dx, এইটা ইকুয়ালস টু যে 5⁴/15 হয়। এইটা তোমরা বাড়িতে চেষ্টা করবে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে। 4 নম্বর হচ্ছে y এনার্জি এক্সচেঞ্জ ডেল্টা E is proportional to nu instead of its other powers। এইটা একটুখানি বই দেখে একটু দেখো তো খুঁজে পাও কিনা, যে কেন নিউ এর সাথেই প্রপোর্শনাল, নিউ স্কোয়ারের সাথে বা অন্য কোনো পাওয়ারের সাথে কেন নয়। 5 নম্বর হচ্ছে why does Planck's distribution formula reduce to Rayleigh formula in the low frequency or long wavelength region। এটা তো করেই দিয়েছি। আচ্ছা, 6 নম্বর হচ্ছে
এই রিলেশনটা একটুখানি দেখবে তো কোনো বইতে পাও কি না। এস্টাবলিশ দ্য রিলেশন আর নিউ ডি নিউ ইকুয়ালস টু একেচ্চা সি ইন্টু রো নিউ ডি নিউ, এইটা। আচ্ছা, তারপরে 7 নম্বর হচ্ছে হাউ ডিড বোলজম্যান derive the Stephen's law from thermodynamic point of view। এইটা দেখবে তো বইতে কি লেখা আছে না লেখা আছে, থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ। 8 নম্বর হচ্ছে হোয়াট ইজ ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। এটা আমি বলেছি আজকে কিছুটা, মানে খুবই অল্প। এটা তোমরা কোনো একটা স্ট্যান্ডার্ড বইতে একটু পড়তে হবে না, একটু দেখে রাখবে, এগুলো তো পরে পড়তেই হবে। when this can be applicable, এইটা। অ্যান্ড ফাইনালি 9 নম্বর হচ্ছে how can you derive Planck's formula for black body energy distribution using আছে। এইটা তোমরা একদমই হয়তো এখন বুঝতে পারবে না। বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, এইটা ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে যেমন ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা বললাম না, তেমন স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে আরও দুটো স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা আছে। একটা হচ্ছে বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, যেটা হচ্ছে বোসন্স কণাদের জন্য ভ্যালিড হয়, আর একটা হচ্ছে ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স, যেটা ফার্মিয়ন্স বা ইলেকট্রনসের জন্য ভ্যালিড হয় আর কি। তো সেইটা থেকে বলেছে। তো ঠিক আছে, 9 নম্বরটা রেখে দাও আপাতত, তোমাদের এখন জাস্ট কমপ্লিটনেসের জন্য বললাম। বাকি 8 অবধি কোশ্চেনগুলো একটুখানি বাড়িতে দেখবে কি করে কি করা যায় না যায়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে গিয়ে ব্যাপার, টোটাল ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। এবার আজ বলো যে আর কারোর কোনো অসুবিধা আছে কিনা আজকের পড়া থেকে। ম্যাম বলছেন যে একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, বলছেন যে ম্যাম আপনার ওই বইটা ম্যাম কবে বেরোবে, ওই আপনাদের ওই 4th সেমিস্টারের কোয়ান্টামে? ওইটা তো মানে এখন 2 মাস তো লাগবে আর কি, মানে ওটা লেখা চলছে, মানে প্রায় শেষের দিকেই, কিন্তু আরও একটুখানি পলিশিং বাকি টাকি, তারপরে পাবলিশারকে দিলে মোটামুটি 1.5-2 মাস লাগবে এখন। আচ্ছা, তাহলে আর কারোর কোনো ডাউটস আছে আজকের পড়া থেকে? ম্যাম না ম্যাম। ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন মানে যে পার্টটা যেটুকুনি বলেছিলেন ওটা আরেকবার বলবেন, ওই জায়গাটা আমি মানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য শুনতে পাই। ও আচ্ছা, ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা এখন তোমাদের লাগবে না, ওটা তোমরা যখন পরে পড়বে তখনই লাগবে। মানে আমি এটা বলেছিলাম যে যদি কোনো এনার্জি মানে কোনো একটা সিস্টেমের জন্য যদি এনার্জি স্টেটগুলো এরকমভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে মানে আর কি মানে কোনো একটা পার্টিকুলার এনার্জি স্টেটে পার্টিকেল থাকার যে রিলেটিভ প্রবাবিলিটি, বা কোনো একটা পার্টিকুলার এনার্জি স্টেটে কত পার্টিকেল থাকতে পারে, সেইটাকে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন দিয়ে বেসিক্যালি দেখানো হয়। তার ম্যাথমেটিক্যাল ফর্মটা কাইন্ড অফ এইরকম টাইপের দেখতেই, যে NI where NI is the তোমার হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস অ্যাট ith state, ith এনার্জি স্টেট, আর N0 is the number of particle at ground state। তার মানে NI by N0 this is the relative population,
রিলেটিভ পপুলেশন, দিস ইজ দ্য, এই রিলেটিভ পপুলেশনকে একটা প্রবাবিলিস্টিক টার্ম দিয়ে দেখানো হয়, যেটা ওই এক্সপোনেন্স ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি টাইপের মতো দেখতে হয়, বা ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এপসাইলন আই বা এপসাইলন আই টাইপের মতো দেখতে হয় আর কি। তাহলে হচ্ছে এইটা তাহলে যে এইটা হচ্ছে বেসিক্যালি একটা প্রবাবিলিস্টিক টার্ম, মানে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনের একটা প্রবাবিলিস্টিক টার্ম এটা বেসিক্যালি। তো সেইটা দিয়েই আমি এখানে লিখেছি, বুঝেছো? মানে এনআইটা হচ্ছে এরকমভাবে, হ্যাঁ মানে সেই জন্যই আমি এরকমভাবে লিখেছি আর কি। মানে এটা এপসাইলন আই বা ডেল্টা এপসাইলন আইও হতে পারে, যেখানে ডেল্টা এপসাইলন আইটা হচ্ছে সবসময় এনার্জি ডিফারেন্স বিটুইন দ্য আই স্টেট অ্যান্ড দ্য গ্রাউন্ড স্টেট। এবার গ্রাউন্ড স্টেট এনার্জি হচ্ছে 0, তার মানে সবসময় শুধু ওই আই স্টেটের উপর থেকে যাচ্ছে, ঠিক আছে? এটা তো এই ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে বলা হয় ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। এইবার আমি যদি এবার ধরো যে তোমরা যখন ওই যে গেসিয়াস স্টেটে করেছো ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, সেখানে কোনো কিছুর অ্যাভারেজ কি করে বার করতে, যেখানে অ্যাভারেজ বার করতে গেলে আমাদের করতে হতো 0 to infinity সি পিসিডিসি বাই ইন্টিগ্রেশন অফ 0 to infinity পিসিডিসি। এবারে পিসিডিসিটা ছিল যেহেতু টোটাল প্রবাবিলিটি, সেটা সবসময় 1 হয়, সেই জন্য নিচের পার্টটা থাকতো না, শুধু ওপরের পার্টটা আমরা করতাম। এখানেও সেম জিনিসটাই করেছি, যে এই ই এর অ্যাভারেজ আমি বার করতে চাই, তাই ইএন মানে এটাকে আমি ইএনও বলতে পারি, ইএন এর অ্যাভারেজ বার করতে চাই, তাই সাম ওভার এন ইএন ই টু দি পাওয়ার মাইনাস ইএন বাই কেটে ই টু দি পাওয়ার মাইনাস ইএন বাই কেটে, যেটা এটাই হচ্ছে কি আমার বেসিক্যালি ওই তোমার হচ্ছে প্রবাবিলিটি টার্মটা, মানে টোটাল প্রবাবিলিটিটা, যেটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে আসে। মানে এটাও বলতে পারো, অথবা এটাকে এরকমও বলা যায় এনআই বাই এন জিরো ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এপসাইলন আই বাই কেটি, এটাও বলতে পারি। এবার যেখানে ডেল্টা এপসাইলন আইটা সবসময় এপসাইলন মাইনাস এপসাইলন 0 হবে, এবার এপসাইলন 0টা যেহেতু 0 এখানে হিয়ার, তার মানে এটা সবসময় এপসাইলন আই এর সাথেই থেকে যাচ্ছে, ডেল্টা এপসাইলন আইটা মোটামুটি এপসাইলন আই এর সাথেই রয়ে যাচ্ছে, সেই জন্য আমি এটা এইভাবে লিখে দিয়েছি, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস এপসাইলন ইএন বাই কেটি বাই সাম ওভার এন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ইএন বাই কেটি। এইটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি টাইপের, মানে এটা ওই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন থেকে এই টার্মটা আসছে আর কি, বুঝেছো? সেই জন্য এইভাবে তারপরে এইভাবে করলাম। তো এইটা পরে আরো ভালো করে বুঝতে পারবে, পরে ভালো করে পড়বে, এখন একটা জাস্ট একটা মানে ওভারভিউ আর কি। যেহেতু এনার্জিটাই এখন ডিসক্রিট ওয়েতে বা কোয়ান্টাইজড ওয়েতে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, তাহলে কোনো একটা এনার্জি কোনো একটা মডেল সিস্টেমের যদি বিভিন্ন এনার্জি লেভেল এরকমভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে, তাহলে তার জন্য ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা এরকমভাবে লেখা যায়, যেখানে এক্সপোনেনশিয়াল টার্মটা হচ্ছে বেসিক্যালি একটা প্রবাবিলিস্টিক টার্ম। এই হচ্ছে মোদ্দা কথা এখানে। এরপর ডিটেলে তোমরা পরে পড়বে, বুঝতে পারো? ওকে ম্যাম, এই হ্যাঁ ম্যাম বুঝছি। আচ্ছা, তাহলে এটা তোমরা এখন বাড়িতে দেখো ভালো করে। হ্যাঁ, এবার ওই জায়গাটা হয়তো ম্যাক্সওয়েল বোলজম্যানটা অনেক প্রশ্নই থেকে যাবে, ওইটা ছেড়ে দাও, ওইটা পরে পড়বে। ওইটা আপাতত ধরে নাও যে এটা এরকম ভাবে হয়, হ্যাঁ আগের যা তোমাদের আছে নলেজ আছে সেখান থেকে করে ওইভাবে ওটা আসে, ওটা দেবেও না হয়তো পরীক্ষায়। হ্যাঁ, ওটা হয়তো স্যার পড়াতে বলেও নি, আমি ওটা একটু করিয়ে দিলাম এক্সট্রা ওই ডেরিভেশনটা। হ্যাঁ, কিন্তু বাকি প্রতিটা জিনিসই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে আজ রেখে দিচ্ছি, তোমরা দেখো, দেখে কোনো অসুবিধা হলে আমাকে বলবে, আর নাহলে স্যার তো আছে, স্যারকে বলবে। রেখে দিলাম তাহলে।